দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? আগের দিন তো নেটের শেষের দিকটা খুব অসুবিধা হয়েছিল, আর আজকে কি হয়। আচ্ছা বলো, আগের দিন ক্লাসে কারো কিছু অসুবিধা থাকলে একটু বলে নাও। আগের দিন ক্লাসে যদি কারো কিছু সমস্যা থাকে তো বলো। শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ 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 হ্যাঁ। আমরা প্রথমে প্রথমে আমরা ডাউটসগুলো নিয়ে কথাবার্তা বলি। কি হচ্ছে? কাজ করছে না কেন? কি রে ভাই, কি আবার আসছে দাঁড়া। আচ্ছা, প্রথমে ডাউটসগুলো একটু ক্লিয়ার করে নেওয়া যাক। আচ্ছা দেখো ভালো করে। আচ্ছা প্রথম যেটা বলছো যে এই যে নাম্বার অফ অ্যাডিশনাল রেস্ট্রিকশনস, এইটা অ্যাকচুয়ালি কি জিনিস সেটা তোমাকে একটুখানি বুঝতে হবে। সেটা নাম্বার অফ কম্পোনেন্ট বের করার সময় তোমার প্রচন্ড কাজে লাগছে। মানে আমি জাস্ট যেটা নাম্বার অফ কম্পোনেন্টস সেটাকে ডিফাইন করছিলাম এইরকম ভাবে, নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস মাইনাস নাম্বার অফ অ্যাডিশনাল রেস্ট্রিকশন, তাই তো? তাহলে নাম্বার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস কতগুলো সেইগুলো বোঝা খুব সহজ ব্যাপার। তাহলে নাম্বার অফ অ্যাডিশনাল রেস্ট্রিকশন না জানলে কিন্তু নাম্বার অফ কম্পোনেন্টস তুমি বলতে পারবে না। আর আমি বারবার বলছিলাম, আগের দিনেও বারবার বলেছি, যে এই যে নাম্বার অফ ফেজ, নাম্বার অফ কম্পোনেন্টস, নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, এই ক্যালকুলেশনে এই নাম্বার অফ কম্পোনেন্টস এইটা বলাটাই কিন্তু মোস্ট ডিফিকাল্ট সিচুয়েশন। এখানে কিন্তু অনেক কনফিউশন আছে। ওই জন্য খুব স্ট্যান্ডার্ড বইয়ে যে এক্সাম্পলগুলো করে দেওয়া আছে না, সেইগুলো একটু ভালো করে তোমরা দেখবে। আচ্ছা দেখো, মানে প্রথম কথা যে রেস্ট্রিকশন মানেটা কি একটু ভালো করে দেখো, খেয়াল করে। ধরো আমি বললাম যে এক্স, ওয়াই, জেড আর থ্রি ভেরিয়েবলস। ধরো এক্স ওয়াই জেড হচ্ছে তিনটে ভেরিয়েবলস, ঠিক আছে? ভেরিয়েবলস মানে কি? যে দেয়ার ভ্যালুস, আচ্ছা থ্রি ভেরিয়েবল, দেয়ার ইজ নো ইকুয়েশনস, এদের মধ্যে কোনো ইকুয়েশন নেই, দেয়ার ইজ নো ইকুয়েশন। তাহলে কি হবে? দেয়ার মানে তাহলে ভ্যালুস অফ দিস ভেরিয়েবলস
can be any arbitrary, এবং তখন এক্স ওয়াই যে তাদের ভেরিয়েবলস গুলো মানে তাদের যে এনি আরবিট্রারি ভ্যালুস তাদের থাকতে পারে, তার মানে আমি বলবো যে এক্স ওয়াই জেড এরা তখন হয়ে গেল তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তাহলে তোমার তিনটে ভেরিয়েবলস আছে, কোনো ইকুয়েশনস নাই, তাহলে এই এক্স ওয়াই জেড এর ভ্যালু তুমি যা খুশি নাও, কারণ কোনো ইকুয়েশন নাই তো, তাহলে এক্স ওয়াই জেড এর যে কোনো ভ্যালু তুমি নিতে পারছো, মানে এক্স ওয়াই জেড তারা হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা এবার আমি বললাম ধরো এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবলস আছে, ধরো দেয়ার ইজ অ্যান ইকুয়েশন, একটা ইকুয়েশন আছে ধরে নাও ফর দ্য টাইমিং এই এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু 0 বা প্লাস ডি একটা তুমি জুড়ে দিতে পারো দরকার হলে, এখানে আর একটা কনস্ট্যান্ট তুমি জুড়ে দিলে ধরো প্লাস ডি ইকুয়াল টু 0, দেয়ার ইজ অ্যান ইকুয়েশনস যেখানে এ বি সি ডি তারা কনস্ট্যান্ট, এ বি সি ডি তারা কিন্তু কনস্ট্যান্ট, তারা ভেরিয়েবলস নয়, মানে এ বি সি ডি ওই 1 2 3 5 এরকম তাদের স্পেসিফিক ভ্যালু আছে। তাহলে এবারে দেখো যদি তোমার এক্স ওয়াই যে তিনটে ভেরিয়েবল ছিল কিন্তু তার সঙ্গে যদি এই ইকুয়েশনসটা থাকে, তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই ইকুয়েশন থাকার জন্য তুমি জেডটাকে লিখে ফেলতে পারছো মাইনাস এক্স প্লাস বিওয়াই প্লাস ডি বাই সি, এইরকম ভাবে তুমি জেডটাকে লিখে ফেলতে পারছো। তার মানে কি, যদি এক্স আর ওয়াই এর ভ্যালু বলে দাও তাহলে জেড এর ভ্যালুটা কিন্তু অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। তার মানে ইফ উই পুট দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই, then values of z will be automatically fixed, এইটা তখন কি হবে, তাহলে in this case number of independent variables এটা তোমার দুটো, আর আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে গেল, নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তোমার একটা হয়ে গেল। তার মানে কি হলো দেখো, তাহলে এই যে পার্টিকুলার কেসে আগে এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবল ছিল, তিনটে ভ্যালু ইন্ডিপেন্ডেন্টলি তোমার ভ্যারি করতে পারে, এবার একটা ইকুয়েশন থেকে যাওয়ার জন্য তুমি কি দেখতে পেলে যে তিনটের ভ্যালুই তুমি ইন্ডিপেন্ডেন্টলি আর চেঞ্জ করতে পারছো না, দুটোর ভ্যালুকে ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারছো, একটার ভ্যালু অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাচ্ছে। তার মানে কি, একটা রেস্ট্রিকশন চলে এলো এক্স ওয়াই জেড এর উপরে, যে মানে এখানে এই পার্টিকুলার কেসে এক্স ওয়াই কে তুমি যদি ইন্ডিপেন্ডেন্টলি ভাবো তাহলে জেডটাকে তোমার কিন্তু, মানে আমি জেডটাকে এইভাবে লিখেছি বলে তাই, বা অন্যরকম ভাবে তুমি করতে পারতে, এক্সটাকে ওয়াই জেড এর টার্মসে বা ওয়াইটাকে এক্স জেড এর টার্মসে তুমি লিখতে পারতে। তার মানে যে এক্স ওয়াই জেড সে আগে যেমন স্বাধীনভাবে নিজের মতো ঘুরে বেড়াতে পারছিল, তার ভ্যালু যা খুশি হতে পারছিল, এখন কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে দুটোর ভ্যালু নিজের মতো ঘুরে বেড়াতে পারবে বটে, আর একটার ভ্যালু কিন্তু তোমার ফিক্সড হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা রেস্ট্রিকশন চলে এলো। তার মানে দেখো এই যে একটা ইকুয়েশন এলো মানেই হচ্ছে তোমার একটা রেস্ট্রিকশন চলে এলো। তারপরে ধরো তুমি বললাম যে দেয়ার আর টু ইকুয়েশন, ধরো দেয়ার আর টু ইকুয়েশন, ধরো a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, এটা আবার a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0, দুটো ইকুয়েশন। দুটো ইকুয়েশন যদি হয় তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যাবে কতগুলো, একটা, ভেরিয়েবলস হচ্ছে একটা, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যাবে তোমার দুটো। মানে এখানে দুটো ইকুয়েশন মানে দুটো রেস্ট্রিকশন। ধরো দেয়ার আর থ্রি ইকুয়েশন, তাহলে এক্স ওয়াই যে তিনটে ভেরিয়েবল ছিল কিন্তু তিনটে ইকুয়েশন আছে, a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, ধরো a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0 ভাবো,
a3x plus b3y plus c3z plus dc equal to 0 বলো। দেখো এক্ষেত্রে হচ্ছে x y z all have some specific values। এখন আর কাউকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারছো না। তার মানে এখানে a1 b1 c1 d1 a1 b1 b1 এভাবে। তা দেখো তাহলে কি হলো, তিনটা আননোন থাকে আর তিনটে ইকুয়েশনস থাকে, তখন এক্স ওয়াই জেড এর ভ্যালুকে তুমি তিনটেকে ইন্ডিপেন্ডেন্টলি বের করতে পারছো। হ্যাঁ, সরি, এক্স ওয়াই জেড তিনটের স্পেসিফিক ভ্যালু তোমার বেরিয়ে যাচ্ছে, কাউকে তুমি আর ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারছো না। তার মানে রেস্ট্রিকশন মানে বেসিক্যালি ইকুয়েশন। তার মানে নাম্বার অফ রেস্ট্রিকশন মানে কিছুই না, নাম্বার অফ ইকুয়েশন। নাম্বার অফ ইকুয়েশন, নাম্বার অফ রেস্ট্রিকশন মানে হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন। আর এবারে দেখতে হবে যে যখন ফেজ ইকুইলিব্রিয়াম হচ্ছে তাহলে কি টাইপের ইকুয়েশনস থাকতে পারে বা কি টাইপের রেস্ট্রিকশনস থাকতে পারে। তাহলে when some phases are in equilibrium, এটা then two kinds of equations are obvious। তখন দু রকমের ইকুয়েশন কিন্তু অবভিয়াস। কি কি? যেটা আমি প্রথমে বলেছিলাম যে আগের দিনে ভালো করে বলেছিলাম যে এটা তোমরা ওই নাম্বার অফ ভেরিয়েবল কম্পোজিশন যখন আগের সেমিস্টারে পড়েছো সেখানে তুমি দেখেছো যে যখন কেমিক্যাল পটেনশিয়ালের কনসেপ্টটাকে বলা হয়েছিল সেখানে দেখবে তোমার বলা আছে যে ধরো দুটো সিস্টেম আছে, এ সিস্টেম আর বি সিস্টেম। এ সিস্টেম থেকে হয়তো বি সিস্টেমে কিছু মাস চলে চলে যাচ্ছে, যখন ওই যে কেমিক্যাল পটেনশিয়াল যে মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি এই কনসেপ্টে যেখানে বলা হয়েছে সেখানে নিশ্চয়ই বলা ছিল যে যদি দুটোই সিস্টেমকে তোমার একটা থেকে আরেকটা মাস যাওয়াটা তুমি অ্যালাউ করে দাও তাহলে ইকুইলিব্রিয়ামে কি হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এসকেপিং টেন্ডেন্সি মানেটা কি হচ্ছে না, কেমিক্যাল পটেনশিয়াল হায়ার মানে মাসগুলো যে হায়ার কেমিক্যাল পটেনশিয়াল রিজিয়ন থেকে লোয়ার কেমিক্যাল পটেনশিয়ালের দিকে হচ্ছে স্পন্টিনিয়াসলি যেতে চায়, সেখান থেকে তুমি বলছিলে কেমিক্যাল পটেনশিয়াল যে মেজার অফ এসকেপিং টেন্ডেন্সি। আর ইকুইলিব্রিয়ামটা কখন আসছিল, যখন মিউ এ ইকুয়াল টু মিউ বি হয়েছিল, অর্থাৎ দুটো সিস্টেম যারা কন্ট্যাক্টে আছে, হ্যাঁ, তাদের কেমিক্যাল পোটেনশিয়ালগুলো যখন সমান হয়ে যাচ্ছিল তখন তোমার ইকুইলিব্রিয়ামটা আসছিল। এবার ফেজ ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে অনেকগুলো ফেজ আছে, তা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে এবং প্রত্যেকটা ফেজে বেশ কিছু কিছু কম্পোনেন্ট আছে। তাহলে কিছু ইকুয়েশনস মানে ফেজ ইকুইলিব্রিয়ামের জন্য এসেনশিয়াল, সেটা একটা হচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ ইচ কম্পোনেন্ট ইন অল দ্য ফেজেস মাস্ট বি দ্য সেম। chemical potential of each component in all the phases must be the same. Chemical potential of each component in all the phases must be the same. এটা হচ্ছে একটা টাইপ অফ রেস্ট্রিকশন যেটা আমি বলেছিলাম। ধরো আইগেট কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল 1 নম্বর ফেজে, আইগেট কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল 2 নম্বর ফেজে, আইগেট কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল 3 নম্বর ফেজে, এইভাবে যেতে 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 ith কম্পাউন্ডের কেমিক্যাল প্রসেস pH থেকে তারা সমান হবে এবং এটা ভ্যালিড কার জন্য না, ফর অল i ইকুয়াল টু 1 2 3 থেকে এই সিস্টেমের যতগুলো কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস আছে প্রত্যেকের জন্য। তাহলে এই যে একটা এটা পার্টিকুলার টাইপ অফ ইকুয়েশনস, এটা কিন্তু অবভিয়াস, এটা থাকতেই হবে। যখনই তুমি বলছো যে নাম্বার অফ ফেজ হচ্ছে পি কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমে, তার মানে পিটা ফেজ তারা মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে পিটা ফেজ যদি মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে জাস্ট প্রত্যেকটা কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল এই 1 থেকে পি পর্যন্ত সমস্ত ফেজকে সমান হবে, এইটা থাকতেই হবে। এইটা হচ্ছে তোমার অবভিয়াস রেস্ট্রিকশন। এইটা আচ্ছা, এবারে দেখো পরিষ্কার তুমি বুঝতেই পারছো এই যে ইকুয়াল 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 করে লিখেছে মানে এইগুলো তো তোমার ইকুয়েশনস দিচ্ছে, যেমন আগেরটা ইকুয়েশনস ছিল, তা যতগুলো ইকুয়েশনস এখানে তত করে রেস্ট্রিকশনস চলে এলো, কিন্তু এই রেস্ট্রিকশন গুলো অবভিয়াস রেস্ট্রিকশন। আর আরেক রকমের অবভিয়াস রেস্ট্রিকশন আছে, সেটা কি, যে সাম অফ মোল ফ্র্যাকশনস অফ all the components in
ইচ ফেজ মাস্ট বি ইকুয়াল টু 1। ঠিক আছে, ধরো আমি হয়তো ধরো আমি জাস্ট যে কোনো একটা জেথ ফেজে, ধরো জেথ ফেজে এই 1 নম্বর পিসিস তার মোল ফ্র্যাকশন, জেথ ফেজে 2 নম্বর পিসিস তার মোল ফ্র্যাকশন, জেথ ফেজে 3 নম্বর পিসিসের তার মোল ফ্র্যাকশন, জেথ ফেজে সিএথ কম্পাউন্ড তার মোল ফ্র্যাকশন, তাদের যোগফল হচ্ছে 1 হয়ে গেল। এখানে ফর অল জে ইকুয়াল টু 1 2 3 করে আপ টু পি ফেজ পর্যন্ত। তাহলে প্রথম ফেজে প্রত্যেকটা মোল ফ্র্যাকশনের যোগফল 1, সেকেন্ড ফেজে প্রত্যেকটা মোল ফ্র্যাকশনের যোগফল 1, থার্ড ফেজে প্রত্যেকটা মোল ফ্র্যাকশনের যোগফল 1, এরকম ভাবে সেট অফ ইকুয়েশনস পেলে। তাহলে এই যে ইকুয়েশনস গুলো, এই ইকুয়েশনস গুলোকে বলা হবে তোমার অবভিয়াস রেস্ট্রিকশন। তাহলে এনি আদার ইকুয়েশনস except the above two types are said to be additional restriction. Said to be additional restriction. ঠিক আছে, এইটা যেমন ধরো কিরকম হতে পারে, ধরো there is a chemical reaction, যেটা আমি বলেছিলাম, ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড সে ডিসোসিয়েট করলো, করে একটা সময় পর ইকুইলিব্রিয়ামে চলে আসবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি হলো প্লাস HCl গ্যাস তৈরি হলো। তো এই পার্টিকুলার কেসে টোটাল গিভস me এনার্জি ফর দ্য রিয়াকশন, যেটা তুমি লিখতে পারো সামেশন ওভার আই নিউ আই মিউ আই, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। তাহলে এইটা একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশনের মধ্যে পড়ে। আবার ধরো যে এই পার্টিকুলার কেসে যে ইফ দেয়ার ইজ নো অ্যামোনিয়া অ্যান্ড HCl present initially, then in the gas phase কি হচ্ছে, মোল ফ্র্যাকশন অফ অ্যামোনিয়া আর মোল ফ্র্যাকশন অফ HCl এই দুটো তোমার সমান হবে। এই ধরো এই যে একটা ইকুয়েশন, তাহলে এই যে দিস টাইপ অফ ইকুয়েশন এগুলো তোমার অ্যাডিশনাল রেস্ট্রিকশন। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই যে ইকুয়েশনটার কথা বলা হচ্ছে, এই ইকুয়েশনটা কিন্তু আগে যে দু টাইপের ইকুয়েশন তার মধ্যে পড়ে না, বা এই যে ইকুয়েশনটা বলা হলো যে ঠিক আছে গ্যাস ফেজে দুজনের মোল ফ্র্যাকশনের যোগফল 1 হবে, সেইটা হচ্ছে তোমার অবভিয়াস রেস্ট্রিকশন। কিন্তু দুজনের মোল ফ্র্যাকশন যে সমান হবে সেটা তো অবভিয়াস রেস্ট্রিকশনের মধ্যে নয়, সেটা হচ্ছে অ্যাডিশনাল রেস্ট্রিকশন। তার মানে ওই যে আগের দু টাইপের ইকুয়েশন বলে যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ ইচ কম্পাউন্ড ইন অল দ্য ফেজেস মাস্ট বি দ্য সেম, আর সাম অফ মোল ফ্র্যাকশনস অফ অল দ্য কম্পাউন্ড ইন ইচ ফেজ মাস্ট বি ইকুয়াল টু 1, এই দুটো টাইপের ইকুয়েশন বাদ দিয়ে কোনো ইকুয়েশন পাওয়া মানেই রেস্ট্রিকশন। তাহলে দেখ আমি কিভাবে বোঝালাম, আমি প্রথমে বললাম ভেরিয়েবলস যা খুশি থাকতে পারে, এবারে তুমি যতগুলি ইকুয়েশনস থাকবে মানে ততগুলি রেস্ট্রিকশন। ঠিক আছে, এ করে মানে সবসময় মানে ইকুয়েশন থাকা মানেই হচ্ছে রেস্ট্রিকশন, ইকুয়েশন না থাকলে ভেরিয়েবলগুলোকে তুমি ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারো। ইকুয়েশন থাকা মানেই কিন্তু ধরো এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল আছে, কোনো ইকুয়েশন নাই, দুটো ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি হতে পারে। একটা ইকুয়েশন তাহলে একটাকে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবে, অন্যটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। দুটো ইকুয়েশন আছে তখনই এক্স ওয়াই এর ভ্যালু ইউনিক হয়ে যাবে, তখন সে তার মতো করে, সে যদিও ভেরিয়েবল কিন্তু দুটো ইকুয়েশন থেকে যাওয়ার জন্য তাদের ভ্যালু তার মতো করে চেঞ্জ হতে পারছে না। তার মানে ইকুয়েশন মানেই রেস্ট্রিকশন। এবারে তুমি দেখো যে যখন তুমি ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলছো কত রকমের ইকুয়েশন তোমার আসতে পারে। এবারে এই যতগুলো ইকুয়েশন থাকবে সবটাই রেস্ট্রিকশন, কিন্তু আমার কম্পোনেন্ট ক্যালকুলেশনের সময় যেটা লাগবে সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাডিশনাল রেস্ট্রিকশন। এই অ্যাডিশনাল কথাটার মানে নেই, অ্যাডিশনাল মানে হচ্ছে কিছু রেস্ট্রিকশন অটোমেটিক, তার উপরে এক্সট্রা কি তোমার এলো আর
ধর আমি এক্সাম্পল বলছি, একটা বাস্তব এক্সাম্পল বলছি। তাহলে তুমি ভারতীয় নাগরিক, তা ভারতের সংবিধান অনুযায়ী হচ্ছে তুমি তোমার কিছু রেস্ট্রিকশন তোমার আছে, তুমি চাইলে যা খুশি করতে পারো না, ঠিক আছে? এবারে কোন একটা বাড়িতে দেখো সংবিধান অনুযায়ী কিন্তু হিন্দু মুসলিমকে বিয়ে করতে পারবে না, এরকম কোনো রেস্ট্রিকশন সংবিধানে নেই। এবারে তুমি কি হলো, তুমি খুব গোঁড়া হিন্দু, হ্যাঁ, গোঁড়া হিন্দু হয়ে যাওয়ার জন্য তোমার বাড়িতে একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশনস আছে যে তুমি কোনো মুসলিমকে বিয়ে করতে পারবে না। এটা এটা হচ্ছে একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশন চলে এলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরো এরকম কিছু হলো যে আইন অনুযায়ী হচ্ছে তুমি কোনো তোমার থেকে বয়সও বেশি বা কোনো একটা ডিভোর্সি মহিলাকে তুমি বিয়ে করতে পারবে না, এটা কিন্তু তোমার আইনে নেই, তুমি চাইলে বিয়ে করতে পারো। কিন্তু কি হলো যে তোমার ওই মা তোমাকে হয়তো বলে দিয়েছে যে তুমি যদি ওরকম কাউকে বিয়ে করি তাহলে আমি সুইসাইড করবো, তো সেটা তোমার উপরে একটা, ওটা একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশন চলে এলো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা যে কিছু রেস্ট্রিকশন, কিছু আইন কানুন, কিছু নিয়ম তোমাকে এমনি মেনে চলতে হচ্ছে, তার বাইরে কিছু তোমার উপর চাপিয়ে দেওয়া হলো কিনা, ওই যেটা এক্সট্রা চাপিয়ে দেওয়া হলো সেটাই হচ্ছে অ্যাডিশনাল রেস্ট্রিকশন। ঠিক আছে, এখন পরিষ্কার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ বলো। ইন্টারঅ্যাকশন যদি সমান হয় তাহলে যোগফল এক হবে না, হতে পারে যেটাতে আমি লাস্ট না না সেকেন্ড যে ধরো রেস্ট্রিকশন না না ধরো, ধরো এই যেটা আমি বলছি যে প্রথমটার সঙ্গে সেকেন্ডটার কোনো বিরোধ নাই, কিন্তু এটা এক্সট্রা। ধর আমি বলছি যে দুজনের মোল ফ্যাক্টর সমান হলে একটা 1/3 আর একটা ধরো 1/3, তা তাই দুজনের যোগফল তার এক হলো না, তাই না? মানে হাফ হাফ করে যদি হয়। না না এবারে ওহ তুমি ব্যাপারটা গুলিয়ে ফেলছো, কারণ তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে ধরো তুমি ধরো এতে তোমার এমনিতে কোন একটা এয়ারে ধরো, এয়ারে নাইট্রোজেন অক্সিজেন কার্বনকে তারা রিয়াক্ট করছে না, করছে না তো, তা তাদের যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে প্রত্যেকটা মোল ফ্র্যাকশনের যোগফল 1 হবে তো, হ্যাঁ তাই না? তার প্রত্যেকটা মোল ফ্র্যাকশনের যোগফল 1 হবে, তাহলে এটা সবসময় সত্যি যে কোন একটা পার্টিকুলার ফেজে যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে তাদের মোল ফ্র্যাকশনের যোগফল 1 হবে। এবার এই যোগফলটা 1 হবে, এটা অবভিয়াস, কিন্তু এইটা মানে কখনো এরকম নয় যে এয়ারের মধ্যে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন ইকুয়াল টু অক্সিজেনের মোল ফ্র্যাকশন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইডের মোল ফ্র্যাকশন ইকুয়াল টু অ্যামোনিয়ার মোল ফ্র্যাকশন ইকুয়াল টু, এটা কি হবে? তা তো নয়। না না তাহলে ওটা যদি হয় সেটা অ্যাডিশনাল, ঠিক আছে? এইটা তাহলে বলছি না মোল ফ্র্যাকশনের যোগফল 1 হওয়াটা এটা সব সময় হবে, তুমি চাও না চাও ওটা সব সময় হবে। কিন্তু কিছু স্পেশাল, যেমন এই পার্টিকুলার কেসেই ধর আমি বলছি যে তুমি আগে থেকে কিছুটা অ্যামোনিয়া দিয়ে রেখেছো, তা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট করে যতটা অ্যামোনিয়া তৈরি করে ততটা HCl তৈরি করবে, কিন্তু আগে থেকে যদি কিছুটা অ্যামোনিয়া দেওয়া থাকতো তাহলে গ্যাস ফেজে অ্যামোনিয়ার মোল ফ্র্যাকশনটা HCl এর মোল ফ্র্যাকশনের থেকে বেশি হতো, তখন দুটোকে সমান তুমি বলতে পারতে না, তখন আর এই অ্যাডিশনাল রেস্ট্রিকশনটা তুমি আর ব্যবহার করতে পারতে না। আমি এই স্পেসিফিক এক্সাম্পল দিয়ে যখন নাম্বার অফ কম্পোনেন্টস ক্যালকুলেট করেছিলাম, তাহলে এই যে অ্যাডিশনাল রেস্ট্রিকশনটা ধরবো তখনই যখন আগে থেকে করে অ্যামোনিয়া বা HCl প্রেজেন্ট ছিল না। তারপর আমি বলেছিলাম যদি কোনো আরবিট্রারি অ্যামাউন্ট অ্যামোনিয়া বা HCl বা দুটোকেই যদি অ্যাড করা থাকে তাহলে কিন্তু অ্যামোনিয়ার মোল ফ্র্যাকশন আর HCl এর মোল ফ্র্যাকশন দুটো সমান হবে না, তখন এই অ্যাডিশনাল রেস্ট্রিকশন তুমি ব্যবহার করতে পারবে না। তখন আমি বলেছিলাম দেখো যে নাম্বার অফ কম্পোনেন্টের সংখ্যা কিন্তু আর 1 হবে না, তখন সেটা 2 হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝেছো? এইটা হলো। আর কিছু, আর কারো কিছু ডাউটস আছে? আর কারো কিছু ডাউটস আছে? শুভার্থী, না স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি শুভার্থী তো পরীক্ষা কেমন হয়েছে রে? স্যার। মোটামুটি 35 মতো স্যার করেছি। হুম। মানে কি, মানে কোশ্চেনে কি মানে প্রচন্ড লেন্দি কোশ্চেন হয়েছে, 1 নম্বর 3 নম্বরের কোশ্চেন গুলো 1 নম্বর হিসেবে দিয়েছি, কিন্তু কোশ্চেন অজানা অচানা অজানা কোনটা ছিল? সেভাবে করে ছিল না। তো আমি দুটো তিনটে একটু চেনা ছিল, এছাড়া হ্যাঁ। আমি দেখলাম কোশ্চেন, মানে ওই যে ধরো 1 নম্বরের কোশ্চেন গুলো প্রথমেই যে কোশ্চেনটা দেওয়া আছে ওগুলো সব 3 নম্বরের কোশ্চেন হয়ে পড়তো,
এগুলো 1 নম্বর করে দিয়েছে, ওইটা টাইমের মধ্যে শেষ টেস করতে পারা অসুবিধা, মানে এটা মডারেশনটা ঠিকঠাক হয়নি বোঝা গেল আর কি। হ্যাঁ, কিন্তু এমনিতে ধরো মানে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার কোনোদিন দেয় না, আমি অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচারও কিন্তু তোমাদের খুব ভালো করে করিয়েছি, সেসবও দিয়েছে। দেখে মানে মানে করবে না কিন্তু, মানে কোনো কিছু না ইগনোর করবে না, মানে যেহেতু পড়ানো হচ্ছে সবটাকে ভালো করে পড়ো। কোশ্চেনটা আমি দেখেছি, কোশ্চেনটা সবাই বললো কোশ্চেন মানে পরীক্ষা খারাপ হয়েছে, হ্যাঁ তারা সব বলছিল বলে। কোশ্চেনে কিন্তু ওইটাই একমাত্র অসুবিধে, সেটা হচ্ছে যে তোমার ওই যেগুলো 3 নম্বরের কোশ্চেন পড়ে, 2 নম্বরের কোশ্চেন হিসেবে পড়ে, সেগুলো 1 নম্বর হিসেবে দিয়েছে। সেইটা হচ্ছে অসুবিধা, আদারওয়াইজ তো এমনিতে ঠিকই তো আছে। কত নম্বরের পরীক্ষা তোদের? 50 নম্বর নাকি? হ্যাঁ স্যার। সেটাই। বাকি যারা ক্লাস টাস করছিস সব পরীক্ষা মোটামুটি হয়েছে তো নাকি, না সব ফেল করে যাওয়ার মতো পরীক্ষা হয়ে গেছে? আর একটু সিনসিয়ার হতে হবে, মানে আমি আমার মতো করে পড়াচ্ছি কিন্তু ছেলেরা সেটা যতখানি পড়াচ্ছি ততখানি কিন্তু শিখছে না, এইটা হচ্ছে খুব খারাপ ব্যাপার হয়ে যাচ্ছে। মানে যতখানি পড়াচ্ছি সবটাকে গুরুত্ব দিয়ে শেখার দরকার পড়ছে, সেটা কিন্তু শিখতে চাইছিস না। তোরা যেটা করছিস যে তোরা তোদের মতো করে একটা কিছু ভেবে নিয়ে পড়াশোনা করছিস, মানে একদম উপরে উপরে, হ্যাঁ কোনো একটা সিরিয়াসনেস নেই, কোনো দায় নেই, বলে 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 বলেও কোনো কাজ হচ্ছে না। দেখ না, মানে একটা সেশন শুরু হচ্ছে, হ্যাঁ, আমি আমি জাস্ট এক্স্যাক্টলি সংখ্যাটা কতজন সেসব ব্যাপারগুলো বুঝতে চাইছিলাম। সেটা আজকে ক্লাসটা করার কথা কিন্তু অ্যারাউন্ড তোমার 130 জনের মতো লোকের ক্লাস করার কথা। 125 থেকে 130 জন। তো অর্ধেক জন ছেলে ক্লাস করছে। কি হবে তাহলে? তাহলে তো মানে সমস্যায় পড়বেই না? মানে একটা পোরশন ছেলে যারা রোজ ক্লাস করে না, তার মানে দিনের পর দিন সে করে না। সে তো সাবজেক্টটা শিখতে পারছে না, তার তো অসুবিধা হবেই। হুম। আচ্ছা, চলো। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট রিলেশন বলি, যে তোমাদের সলিড স্টেটটা আছে, একটা সলিডের ক্ষেত্রে একটা মজার জিনিস হয় যে তোমার ইন কেস অফ এ ক্রিস্টালাইন সলিড, নাম্বার অফ ফেসেস সেটা হয় হচ্ছে তোমার নাম্বার অফ এজেস মাইনাস নাম্বার অফ ভার্টিসেস প্লাস 2, নাম্বার অফ এজেস মাইনাস নাম্বার অফ ভার্টিসেস প্লাস 2, এটা হচ্ছে তোমার নাম্বার অফ ফেস। আচ্ছা, এবার কতকগুলো স্পেসিফিক টাইপ অফ ক্রিস্টালের জন্য সেটা কেমন করে ভ্যালিড হচ্ছে দেখো। ধরো আমি টাইপ অফ ইউনিট সেল, নাম্বার অফ ফেসেস, নাম্বার অফ এজেস আর নাম্বার অফ ভার্টিসেস। ধর তুমি একটা টেট্রাহেড্রন নিচ্ছ, টেট্রাহেড্রনের ক্ষেত্রে নাম্বার অফ ফেসেস হচ্ছে তোমার 4টে, নাম্বার অফ এজেস হচ্ছে 6টা, আর নাম্বার অফ ভার্টিসেস হচ্ছে তোমার বেসিক্যালি 4টে। তাহলে দেখো তুমি এই ফর্মুলায় ফেলে দেখো, নাম্বার অফ এজেস মানে 6 মাইনাস নাম্বার অফ ভার্টিসেস মানে 4, তাহলে 6 মাইনাস 4 প্লাস 2 মানে 4 হয়ে গেল। দেখো নাম্বার অফ ফেসেস বেসিক্যালি তোমার 4ই আছে। তো তুমি একটা কিউব কনসিডার করছো, কিউবের ক্ষেত্রে নাম্বার অফ ফেসেস হচ্ছে তোমার 6টা, নাম্বার অফ এজেস হচ্ছে 12টা, আর নাম্বার অফ ভার্টিসেস তোমার 8টা। দেখো ওই এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2, এই যে পার্টিকুলার টাইপ অফ ফর্মুলা আর কি, ফর্মুলাতে তোমার চলে আসে। তাহলে অক্টাহেড্রন দেখো, অক্টাহেড্রনের ক্ষেত্রে এটা হচ্ছে 8টা, এটা হচ্ছে 12টা,
এটা হচ্ছে তোমার ছট। তারপরে ডোডেকাহেড্রন, ডোডেকাহেড্রনে এটা তোমার 12টা, তোমার 20টা, এটা হচ্ছে তোমার 30টা, আমার এজেস হচ্ছে 30। আর আইকোসাহেড্রন, নাম্বার অফ ফেসেস তোমার 20, এটা হচ্ছে তোমার 30, এটা হচ্ছে তোমার 12। মানে এটা একটা কাকতালীয় সিমিলারিটি, যেমন গিভস ফেজ রুলে এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2 হয়, ঠিক সেই রকমের একটা সলিডের ক্ষেত্রে ফেস এজ এবং ভার্টিসেস তাদের মধ্যে কিন্তু এই সম্পর্কটা থাকে আর কি। সেটা একটা এখনই তুমি একটু ভালো করে খেয়াল রাখবে। আর আগের দিন আমি ওই যে কোশ্চেনটা আলোচনা করেছিলাম যে ফর এ পিওর সাবস্টেন্স মোর দ্যান 3 ফেজেস ক্যানট বি ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। এটা কিন্তু একটা কমন কোশ্চেন পরীক্ষায় পড়ে, সেটাকে তুমি একটুখানি মাথায় রেখে মানে আগের দিন করিয়ে দিয়েছি আর কি, সেটা তুমি একটুখানি দেখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে আলোচনাগুলো আগের দিন স্টার্ট করেছিলাম সেই আলোচনা এবং তার ডাউট যেগুলো সেগুলো করে ফেললাম। তাহলে এবারে নেক্সট টপিক আমি ঢুকে যাই। আচ্ছা নেক্সট আমরা যেটা পড়বো বলেছিলাম সেটা হচ্ছে যে ফেজ ডায়াগ্রাম ফর পিওর সাবস্টেন্স। এটা দিনের পড়া দিনে করবে কিন্তু। ফেজ ডায়াগ্রাম ফর এ পিওর সাবস্টেন্স। আচ্ছা তোমাদের ব্যাচে ওই আমি আরেকবার বলে নিই, যারা ওই জ্যামের ক্লাস শুরু হয়েছে, যারা জ্যামের ব্যাচে জয়েন করতে চাও, আমাদের 2টো ক্লাস হয়েছে, তোমরা ইমিডিয়েটলি যোগাযোগ করো। কারণ পরে এইগুলো পরে জয়েন করবে, পরে কিন্তু আর কিছু এ করা যাবে না, ম্যানেজ করা যাবে না। কারণ আমাদের 10-11 মাস সময় আছে, সেই সময়ের মধ্যে টোটাল সিলেবাসটা করতে হবে। এবারে সমস্যা হবে বেসিক্যালি ওই 6 সেমিস্টারের অনেক জিনিসপত্র আছে, মলিকুলার স্পেকট্রোস্কোপি, তারপরে তোমার ফটোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, কিছু অ্যাডভান্স টপিক। এই যে জিনিসগুলো, এইগুলো তো শুধুমাত্র জ্যামের মতো করে বলে দিলে হবে না। ওটাকে তো একদম মানে যেহেতু তুমি আগে পড়োনি, তোমাকে আরো ডিটেলে বলতে হবে। অ্যাডজর্পশন সেটা তোমার ডিটেলে বলতে হবে। এবারে এক্ষুনি জয়েন করলে তবে আমি ওই 6 সেমিস্টারে যে ক্লাস নিচ্ছি তাদের সাথে তোমাদেরকে ওই ক্লাসটাকে করিয়ে দেবো। যাতে করে জ্যামে তুমি টোটাল সিলেবাসটাকে কভার করে, বা কম্পিটিটিভ যে ডিসেম্বরে তোমাকে টিআইএফআর দিতে হবে, যে কম্পিটিটিভ এক্সামে তুমি মানে ওই প্রপার প্রিপারেশন তুমি যেতে পারবে আর কি। হ্যাঁ, এখানে যারা অ্যাকচুয়ালি মানে জ্যাম বা টিআইএফআর ইত্যাদি দিতে চাইবে আর কি, তারা কিন্তু আলাদা করে ওই আমি গ্রুপের লিঙ্ক ফিঙ্ক দিয়েছিলাম, বা আমার সাথে আলাদা করে যোগাযোগ করবে। তোমাকে কিন্তু ইমিডিয়েটলি জয়েন করে যেতে হবে, ঠিক আছে? মানে আমি তো প্রত্যেকদিন সবাইকে পাচ্ছি না, আমি গ্রুপে মনে হয় লিখেছিলাম, কিন্তু অনেকেই যোগাযোগ করেছে, আবার অনেকে যোগাযোগ করছে না, সেই জন্য বলে রাখলাম। হ্যাঁ, চলো দেখো। আচ্ছা পিওর সাবস্টেন্স বলতে কি বোঝায় সেটা আমরা আগের দিন বলেছিলাম। মানে ওই জলটাকে এক্সাম্পল হিসেবে বলা হয়েছিল যে জল যখন লিকুইড অবস্থায়, বা জল জলীয় বাষ্প অবস্থায়, বা জল যখন সলিড অবস্থায় থাকছে, সেইখানে থেকে 3টে ফেজ, তার মধ্যে 3জনই ইকুইলিব্রিয়ামে থাকতে পারে, 2জনই ইকুইলিব্রিয়ামে থাকতে পারে, অথবা কোনো একটা পিওর ফেজ থাকতে পারে। সেগুলো সব একটা পিওর সাবস্টেন্স বা ওয়ান কম্পোনেন্ট সিস্টেম। মানে পিওর সাবস্টেন্স মানে বেসিক্যালি ওয়ান কম্পোনেন্ট। পিওর সাবস্টেন্স মাস্ট বি ওয়ান কম্পোনেন্ট, ওয়ান কম্পোনেন্ট সিস্টেম। তার জন্য এই নাম্বার অফ কম্পোনেন্টের সংখ্যা কিন্তু এইটা 1, এইটা কিন্তু সবসময় ফিক্সড। পিওর সাবস্টেন্স মানে নাম্বার অফ কম্পোনেন্ট কিন্তু তুমি সবসময় ধরে নেবে। আচ্ছা ফেজের সংখ্যা বা তার মতো করে ডিগ্রি অফ ফ্রিডমের সংখ্যা যা খুশি হতে পারে। আচ্ছা এবারে ফেজ ডায়াগ্রাম মানে হচ্ছে একটা ডায়াগ্রাম যেখানে বিভিন্ন ফেজগুলো তাদের স্টেবিলিটি রিজিয়ন এবং তাদের পারস্পরিক ইকুইলিব্রিয়ামটাকে দেখানো হয়। তাহলে ফেজ ডায়াগ্রাম বলতে আমি কি বুঝি? ফেজ ডায়াগ্রাম হচ্ছে তোমার এ ডায়াগ্রাম where
stability region of various phases and their mutual equilibria have been represented. তাহলে একটা ছবি, যে ছবিতে বিভিন্ন যে ফেজগুলো থাকে, তার একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে সলিড ফেজ, লিকুইড ফেজ, গ্যাস ফেজ, সেই ফেজগুলোর কোন টেম্পারেচার প্রেসার রিজিয়নে বা কোন মানে টেম্পারেচার প্রেসার ফেজ ডায়াগ্রামটাই কমন ফেজ ডায়াগ্রাম, সেগুলো আমি টেম্পারেচার প্রেসার রিজিয়নের কথা বলছি, যে কোন টেম্পারেচার প্রেসার রিজিয়নে কোনটা স্টেবল, মানে সলিড কোথায় থাকবে, লিকুইড কোথায় থাকবে বা ভেপার কোথায় থাকবে। এবং যদি তুমি দেখো যে যেমন জলের ক্ষেত্রে হচ্ছে তিন রকমের, দুটো ফেজ ইকুইলিব্রিয়ামে থাকে, এখন তিন রকমের সিচুয়েশন হতে পারে, যেটা তোমার সাবলিমেশন পয়েন্টে হতে পারে, যেখানে সলিড এবং ভেপার ইকুইলিব্রিয়েট করছে, ফ্রিজিং পয়েন্টে হতে পারে যেখানে সলিড লিকুইড ইকুইলিব্রিয়েট করছে, তোমার বয়লিং পয়েন্টে হতে পারে যেখানে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়েট করছে, সেই ইকুইলিব্রিয়াম লাইনগুলোও থাকে। আবার একটা স্পেসিফিক কেসে ট্রিপল পয়েন্টে তিনটে ফেজ যখন মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকছে আর কি, সেই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটাই লেখা হচ্ছে যে ডায়াগ্রাম হোয়ার স্টেবিলিটি রিজিয়ন অফ ভেরিয়াস ফেজেস অ্যান্ড দ্যার মিউচুয়াল ইকুইলিব্রিয়াম হ্যাজ বিন রিপ্রেজেন্টেড। এটা আর ফর পিওর সাবস্টেন্স টু কাইন্ড অফ ফেজ ডায়াগ্রাম ইজ কমন। তাহলে টু কমন ফেজ ডায়াগ্রামস, একটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল ভার্সেস টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম, এইটা। আর একটা হচ্ছে তোমার প্রেসার ভার্সেস টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম। একটা মিউটি ফেজ ডায়াগ্রাম হচ্ছে পিটি ফেজ ডায়াগ্রাম। পিটি ফেজ ডায়াগ্রামটা বেশি পপুলার, কিন্তু মিউটি ফেজ ডায়াগ্রাম থেকেও অনেক কিছু বুঝতে পারা যায়। আমরা প্রথমে এই মিউটি ফেজ ডায়াগ্রাম নিয়ে আজকে আলোচনাটাকে করছি আর কি। তাহলে আজকে আলোচনাটা হোক পুরোটাই হচ্ছে তোমার মিউটি ফেজ ডায়াগ্রাম দিয়ে। মানে ফেজ ডায়াগ্রাম মানে একটা ছবি আমাকে আঁকতে হবে আর কি। তাহলে সেই ছবিটা আঁকার জন্যে তার বেসিক যে থার্মোডাইনামিক রিলেশনসগুলো কাজে লাগবে সেটা প্রথমে দেখি আর কি। তাহলে পরে পিওর সাবস্টেন্স d mu equal to minus s bar dt plus v bar dp, ঠিক আছে। d mu হচ্ছে তোমার মাইনাস s bar dt plus v bar dp, এটা তোমার জানা যায় যে dg equal to minus s dt plus vtp, দুই থেকে নাম্বারটা মোল দিয়ে ভাগ করে দাও তুমি, তার d mu equal to minus s bar dt plus v bar dp হয়ে গেল। তা এইখান থেকে তুমি del mu by del t at constant p টাকে করলে সেটা বেরোবে তোমার মাইনাস s bar, আর এটাও করে রাখি del mu by del p at constant টিটা করলে সেটা বেরোবে তোমার হচ্ছে v bar। এবারে দেখো যে ফরে ফর পিওর সাবস্টেন্স দেখে নাও, দেখো ফর পিওর সাবস্টেন্স এই আমি এন্ট্রপির কথা বলি, অ্যাবসলিউট মোলার এন্ট্রপি বলো বা অ্যাবসলিউট মোলার ভলিউম বলো, এগুলো সব কিন্তু পজিটিভ কোয়ান্টিটি। আর পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে অ্যাবসলিউট মোলার এন্ট্রপি বা অ্যাবসলিউট ভলিউম গ্রেটার দ্যান 0 অ্যাট এ ফাইনাইট টেম্পারেচার। হয়তো অনেক সময় হতে পারে যে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে তুমি দেখবে যে ফর এ পিওর অ্যান্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড অ্যাবসলিউট এন্ট্রপি 0 ধরে নেওয়া হয় যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন। সেখানে আমি এখানে ফাইনাইট টেম্পারেচার যদি বলে দিই তাহলে অ্যাবসলিউট এন্ট্রপিটাও একটা পজিটিভ কোয়ান্টিটি, আর ভলিউম তো অবভিয়াসলি একটা পজিটিভ কোয়ান্টিটি। তার মানে তুমি যদি এই ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটাকে করো, যেটা বেসিক্যালি মাইনাস এস বার, সেটা লেস দ্যান 0 হয়ে গেল। এইখান থেকে যেটা বুঝতে পারছো যে স্লোপ অফ
mu versus t plot must be negative. Must be negative. এটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যে মিউ ভার্সেস টি প্লট যদি করো তার স্লোপগুলো হচ্ছে তোমার নেগেটিভ হবে। আচ্ছা, আবার দেখো এগেন অ্যাবসলিউট মোলার ভলিউম ফর ভেপার, এটা মাঝ গ্রেটার দেন absolute molar volume of liquid which is again greater than absolute molar volume for solid। তাহলে সলিড তার মধ্যে একটা অর্ডার মেনটেন থাকতে বলে তাহলে অ্যাবসলিউট এন্ট্রপি কম তুমি জানো, লিকুইড হলে এন্ট্রপিটা বাড়ে, ভেপার হলে এন্ট্রপিটা অনেক বাড়ে। তার মানে যখন তুমি এই যে স্লোপ ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি তার ম্যাগনিটিউডটা তুমি করবে এইটা, সেটা ধর আমি সলিডের ক্ষেত্রে করলাম ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি তার ম্যাগনিটিউডটা আমি লিকুইডের জন্য দেখলাম, আর ডেল মিউ বাই সরি প্রথমটা হচ্ছে ভেপার, ডেল মিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা ধরো তুমি সলিডের জন্য করলে, তো অবভিয়াসলি এর ম্যাগনিটিউডটা অনেক বেশি হবে দেন এইটা, তাই এই অর্ডারটা মেনটেন হবে। তার মানে আমি এটা মানে স্লোপটা নেগেটিভ হবে কিন্তু তার স্টিফনেসটা কোনটা বেশি স্টিফ, ভেপারেরটা মোস্ট স্টিফ হবে, তারপরে লিকুইড, তারপরে কিন্তু সলিড হবে। ঠিক আছে, তাহলে এটা কেন হলো না অ্যাবসলিউট মোলার এন্ট্রপিটা ভেপারের সবচেয়ে বেশি, তারপরে লিকুইড, তারপরে সলিড, সেই জন্য এই অর্ডারটা তোমার মেনটেন থাকে এটা। আচ্ছা, তার মানে স্লোপটা নেগেটিভ এবং তুমি ভেপারের ক্ষেত্রে স্লোপটা সবচেয়ে বেশি, তারপরে লিকুইড, তারপরে সলিড, এটা বোঝা গেল। আর কি, আর হচ্ছে যেটা ব্যাপার যে যে মানে চেঞ্জ ইন এন্ট্রপি ডিউ টু ফেজ ট্রানজিশন, মানে সলিড থেকে লিকুইড গেল বা লিকুইডের থেকে ভেপার গেল, ফেজ ট্রানজিশন বলা হচ্ছে। চেঞ্জ ইন এন্ট্রপি ডিউ টু ফেজ ট্রানজিশন ইজ much greater than the change in entropy of a particular phase due to change in টেম্পারেচার। ধরো তুমি ধরো জল নিয়েছো, জল তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এই পুরো টেম্পারেচার রিজিয়নে জল থাকতে পারে যদি এক্সটার্নাল প্রেসার 1 অ্যাটমসফিয়ার হয়। এবারে তুমি ধরো জলটাকে এই হয়তো 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে নিয়ে গেলে, টেম্পারেচার বাড়াচ্ছ মানে ইউজুয়ালি তার এন্ট্রপি বাড়ে, টেম্পারেচার বাড়ালে এন্ট্রপি বাড়ে, র্যান্ডামনেস বা চাওয়াসনেস বাড়ে, তার এন্ট্রপিটা বাড়ে। তাহলে 20 থেকে 30 ডিগ্রিতে নিয়ে গেলে তার জন্য তোমার টেম্পারেচার বাড়ালে সেখানে এন্ট্রপি বাড়লো। আর এর সঙ্গে তুমি কম্পেয়ার করো যখন লিকুইড একবারে ভেপোরাইজ হবে তখন যে এন্ট্রপিক চেঞ্জ হচ্ছে, বা সলিড যখন লিকুইড হচ্ছে তখন যে এন্ট্রপিক চেঞ্জ হচ্ছে। সলিড থেকে লিকুইডে গেলে এন্ট্রপির যে চেঞ্জটা হবে সেটা হিউজ, বা লিকুইড থেকে ভেপারে গেলে যে এন্ট্রপিক চেঞ্জটা হবে সেটা হচ্ছে হিউজ ইন কম্পারিজন টু হোয়াট, ইন কম্পারিজন টু যে কোনো একটা পার্টিকুলার ফেজের থেকে টেম্পারেচার চেঞ্জ করার জন্য যে এন্ট্রপিক চেঞ্জ হয় তার জন্য। সেই জন্য তুমি যেটা ভাবতে পারো সেটা হচ্ছে এই যে মিউ ভার্সেস টি প্লটটাকে তুমি একটা স্ট্রেট লাইন হিসেবে ভাবতে পারো, কারণ জাস্ট টেম্পারেচার চেঞ্জ করলে তোমার এই যে মানে আমি বলবো যে এন্ট্রপিক চেঞ্জটা আর কি, এটা মোরাললেস ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার আর কি। মানে সার্টেনলি এন্ট্রপিটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার নয়, কিন্তু এন্ট্রপি চেঞ্জটা ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার সেটা নেগলিজিবলি স্মল ইন কম্পারিজন টু তোমার ফেজ ট্রানজিশনের জন্য যে এন্ট্রপিক চেঞ্জ হয় সেই জন্য। দেয়ারফোর we can assume that slope of mu versus t plot does not
চেঞ্জ উইথ টেম্পারেচার, changing temperature, or mu versus t plot can be assumed to be linear, অর্থাৎ স্ট্রেট লাইন হবে। এইটা তুমি জাস্ট অ্যাজিউম করে নিচ্ছ। এটা অ্যাবসলিউটলি মানে স্লোপটা কনস্ট্যান্ট এবং স্ট্রেট লাইন হবে বা লিনিয়ার প্লট হবে এটা সত্যি নয়, কিন্তু তুমি অ্যাপ্রক্সিমেট করে নিতে পারো এটা মোরাললেস কিন্তু তোমার ওটা একটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে যে কেন আমি বললাম যে এই যে ডেল মিউ বাই ডেল টি, মানে এটা মিউ ভার্সেস টি পটের স্লোপটাকে এটা মাইনাস এস বার। এবারে এস বারটা যদি টেম্পারেচার সাথে সাথে চেঞ্জ হয় তাহলে স্লোপটা টেম্পারেচার সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তখন তুমি স্ট্রেট লাইন পাবে না। স্ট্রেট লাইন পেতে গেলে কি হয়, স্লোপটা কনস্ট্যান্ট হতে হয়। এখানে স্লোপটা অ্যাবসলিউটলি কনস্ট্যান্ট নয়, কিন্তু তুমি কনস্ট্যান্ট হিসেবে অ্যাজিউম করে নিতে পারো। তার কারণটা হচ্ছে যে আমার তো অ্যাকচুয়ালি বিভিন্ন ফেজের যে ডায়াগ্রামগুলো আঁকবো, হ্যাঁ, মানে তাদের মানে তাদের পারস্পরিক ইকুইলিব্রিয়ামগুলোকে আমি এক্সপ্রেস করব। সেখানে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে ভেপার এই ফেজ ট্রানজিশনের জন্য যে এন্ট্রপিক চেঞ্জটা হচ্ছে এটা অনেক অনেক বেশি হচ্ছে ইন কম্পারিজন টু জাস্ট কোন একটা পার্টিকুলার ফেজে থেকে টেম্পারেচার সামান্য চেঞ্জ করার জন্য যে এন্ট্রপিক চেঞ্জটা হয় তার তুলনায়। সেখানে এটাকে তুমি মোরাললেস একটা স্ট্রেট লাইন ধরে দিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে এখানে তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট জিনিস মাথায় রাখলে। একটা হচ্ছে যে স্লোপ অফ মিউ ভার্সেস টি প্লট হচ্ছে নেগেটিভ হবে। সেকেন্ডলি তুমি যেটা বুঝতে পারলে যে মিউ ভার্সেস টি প্লট যদি ভেপার লিকুইড এবং সলিড তুমি করো তো ভেপারটা মানে মোস্ট স্টিপেস্ট, তারপরে লিকুইডটা, তারপরে হচ্ছে তোমার সলিডটা, আর এটা মোরাললেস একটা তোমার লিনিয়ার ছবি দিল। এটা তাহলে তিনটে পয়েন্ট তুমি জাস্ট মাথায় রাখবে। তাহলে মাথায় রেখে এবার আমি ছবিটা আঁকার চেষ্টা করি। দেখো, তাহলে আমি একটা ছবি আঁকি। এই দিকে তুমি কেমিক্যাল পোটেনশিয়াল নাও, এইদিকে তুমি টেম্পারেচারটাকে লেখো। আচ্ছা, আমি প্রথমেই যে কাজটাকে করি সেটা হচ্ছে এই যে এই পুরো জায়গাটাকে আমি তিনটে রিজিয়নে ভাগ করে দিচ্ছি। তবে এই করসপন্ডিং টেম্পারেচারটা আমি ফ্রিজিং পয়েন্ট বলছি, এই টেম্পারেচারটা বয়লিং পয়েন্ট বলছি। আচ্ছা, এই যে স্টার্টটাকে আমি থ্রু আউট ব্যবহার করব একটা পিওর সাবস্টেন্স বোঝানোর জন্য। যখন স্টার্ট থাকবে মানে এটা হচ্ছে একটা পিওর সাবস্টেন্স। এটা দেখবে তখন কেমিক্যাল পোটেনশিয়াল নিয়ে কথাবার্তা হয়েছিল সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনে, সেখানে স্টার মানে হচ্ছে একটা পিওর সাবস্টেন্স, তার মানে একটা পিওর সাবস্টেন্স তুমি নিয়েছো। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে তুমি এক কাজ করো, এক্ষেত্রে তুমি এই ছবির জন্য আর কি এটা তুমি এটাকে ফিক্স করে দাও, প্রেশারটাকে তুমি ফিক্স করে দাও, প্রেশারটাকে ফিক্স করেছি। এবারে তোমার তিনটে লাইন তুমি টানলে। এই যে লাইনটা, হ্যাঁ, এই যে লাইনটা, এইটা খেয়াল করে দেখো যে একটা এই যে এটা যা স্টিফনেস, এর স্টিফনেসটা বেশি আর পরের স্টিফনেসটা আরো বেশি। মানে এইটা বেসিক্যালি সলিডের জন্য, এটা হচ্ছে লিকুইডের জন্য, এটা হচ্ছে ভেপারের জন্য। একটা সলিডের জন্য, একটা লিকুইডের জন্য, একটা ভেপারের জন্য। আচ্ছা, এবারে একটা পার্টিকুলার টেম্পারেচার আছে সেটা টিএফ স্টার, তখন তুমি দেখলে কি যে সলিডের কেমিক্যাল পোটেনশিয়াল লিকুইডের কেমিক্যাল পোটেনশিয়াল সমান হয়েছে। তার আগে তুমি দেখো যদি এই লাইনগুলো তুমি এক্সপান্ড করতে, বা এই লাইনগুলো তুমি যদি এক্সপান্ড করতে, তাহলে কার কেমিক্যাল পোটেনশিয়াল সবচেয়ে কম, না সলিডের কেমিক্যাল পোটেনশিয়াল সবচেয়ে কম। এবার তুমি জানো গিবসি এনার্জি বা কেমিক্যাল পোটেনশিয়াল যার যত কম হবে সে তত স্টেবল। তার মানে এই জায়গাতে হচ্ছে তোমার সলিডটা হচ্ছে মোস্ট স্টেবল ফেজ। মাঝের জায়গাতে দেখো এই সলিডটা এইরকম ভাবে যাচ্ছে, লিকুইড এখানে আছে, ভেপার এখানে আছে, তার কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য লিকুইড হচ্ছে মিনিমাম। এই জায়গাটা হচ্ছে তোমার লিকুইড হচ্ছে স্টেবল ফেজ হলো। লিকুইডটা হচ্ছে তোমার
স্টেবল। আর এই বয়লিং পয়েন্টের পরে দেখো তোমার এই হচ্ছে লিকুইড, সরি এই হচ্ছে সলিড, এই হচ্ছে তোমার লিকুইড, হ্যাঁ এই হচ্ছে তোমার লিকুইড। ভেপারে কেমিক্যাল পলিসি সবচেয়ে কম বলে এই জায়গাটা হচ্ছে তোমার ভেপার স্টেবল। এই তো মানে কেমিক্যাল কোন একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে যার কেমিক্যাল পোটেনশিয়াল যত কম সে তত স্টেবল, ঠিক আছে? কারণ তুমি তো জানো যে যে কোনো একটা পার্টিকুলার প্রসেস কোন দিকে যেতে চায়, সে হায়ার কেমিক্যাল পোটেনশিয়াল থেকে লোয়ার কেমিক্যাল পোটেনশিয়াল দিকে যেতে চায়, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল যত কম হবে সে তত স্টেবল। তাহলে এবারে দেখো তাহলে এই যে মানে জাস্ট যখন টেম্পারেচারটা লেস দ্যান ফ্রিজিং পয়েন্ট কি দেখতে পাচ্ছ, কেমিক্যাল পোটেনশিয়াল of solid is minimum. Is minimum. The chemical potential solid is minimum, তাই না? এই ফ্রিজিং পয়েন্টের বাঁদিকে টি যখন লেস দ্যান টিএফ স্টার হচ্ছে, the chemical potential solid is minimum. সেখানে এখানে কি হচ্ছে, সলিড ফেজ স্টেবল। স্টেবল। আচ্ছা এবার টেম্পারেচারটা যখন টিএফ স্টার এবং টিবি স্টার তার মাঝে আছে, এই মাঝের রিজিয়নটায় কি দেখতে পাচ্ছ, কেমিক্যাল পোটেনশিয়াল অফ লিকুইড ইজ মিনিমাম। এখানে কি হবে, লিকুইড ফেজ ইজ স্টেবল। এটা আর যখন টেম্পারেচারটা গ্রেটার দ্যান বয়লিং পয়েন্ট হয়ে যাচ্ছে কি হচ্ছে, এই যে ছবি অনুযায়ী হচ্ছে টিবি স্টার হচ্ছে এই 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 টেম্পারেচারটা, তার থেকে যখন টেম্পারেচারটা বেশি হয়ে গেল তখন কি হচ্ছে, কেমিক্যাল পোটেনশিয়াল অফ ভেপার ইজ মিনিমাম। মিনিমাম সেই জন্য কি হচ্ছে, ভেপার ফেজ ইজ স্টেবল। কোন রিজিয়নে কে স্টেবল তুমি বুঝতে পারলে, এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিতে কি বোঝা গেল দেখো, যে যখন when T equal to TF star তখন কি হচ্ছে, তাহলে দেন কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য সলিড আর কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য লিকুইড এই দুটো দেখো সমান হয়েছে। যে যখন একদম টিএফ স্টার টেম্পারেচারটা তখন সলিড এবং লিকুইড তারাতে ইন্টারসেক্ট করেছে, আর কেমিক্যাল পোটেনশিয়াল অফ সলিড এবং কেমিক্যাল পোটেনশিয়াল লিকুইড তোমার জাস্ট দুটো সমান হয়ে গেছে। তখন কি হচ্ছে যে অ্যান ইকুইলিব্রিয়াম ইজ প্রেজেন্ট বিটুইন সলিড অ্যান্ড লিকুইড, অর্থাৎ এই যে পিওর সলিড ফেজের সঙ্গে লিকুইড ফেজে তোমার একটা ইকুইলিব্রিয়াম থাকছে। তাহলে সেই জন্য এই যে টিএফ স্টারটা এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ফ্রিজিং পয়েন্ট অফ দ্য লিকুইড। এখানে প্রেসারটা তুমি ফিক্স করে দিয়েছো, যখন প্রেসারটা তুমি ফিক্স করে দিয়েছো সেটাই হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অফ দ্য লিকুইড হয়ে গেল এটা। এবং অ্যাট দিস টেম্পারেচার দুটো ফেজ কোএক্সিস্ট করছে। অ্যাট দিস টেম্পারেচার সলিড অ্যান্ড লিকুইড কোএক্সিস্ট করলো। আর ফাইনালি when তোমার টিটা হচ্ছে টিবি স্টারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, দেন কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য লিকুইড, এটা কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য ভেপার তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে এই লিকুইড ভেপার এই যে ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশড
ক্রিস্টালিক। আর তাহলে এই T20 হয়ে গেল তোমার বয়লিং পয়েন্ট অফ দ্য লিকুইড, আর at this temperature both liquid and vapor coexist। এটা তোমার কোএক্সিস্ট করছে। তাহলে দেখো, তাহলে এই যে মিউটি ফেজ ডায়াগ্রাম দিয়ে যখন আমি প্রেসারটাকে ফিক্স রেখে দিচ্ছি তখন সলিড লিকুইড ভেপার তাদের স্টেবিলিটি রিজিয়ন এবং সলিড লিকুইড যে মিউচুয়াল ইকুইলিব্রিয়াম এবং লিকুইড ভেপারের যে মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, এইটুকু জিনিস আমি তোমাকে বোঝাতে পারলাম। ঠিক আছে, পরিষ্কার জিনিসটা? হচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এবারে যদি এমন হয় যে for a pure substance when external pressure is 1 atmosphere, then the corresponding freezing point and boiling points are called the normal freezing point and normal boiling point respectively। তাহলে আমি যা যা ইনফরমেশন জানতে চাইছিলাম সেই ইনফরমেশনের কিছুটা পার্ট আমি জেনে গেলাম, যে তিনটে যে পিওর ফেজ আছে, সলিড লিকুইড ভেপার, করে একটা গিভেন এক্সটার্নাল প্রেসার যদি দিয়ে দেওয়া হয় তাহলে তাদের স্টেবিলিটি রিজিয়নটাকে বুঝতে পেরেছি। এবং তার সঙ্গে আমি ওই দুটো ইকুইলিব্রিয়াম যা বুঝতে পারলাম, সলিডের সঙ্গে লিকুইডের ইকুইলিব্রিয়াম, লিকুইডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এবারে সলিডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাবলিমেশন, সেটাকে বুঝতে গেলে বা ট্রিপল পয়েন্টটাকে বুঝতে গেলে তোমাকে আরেকটু এগোতে হবে। সেটা হচ্ছে যে এফেক্ট অফ প্রেসারটাকে এবার আমি একটুখানি দেখে নেব। ধরো এখানে তুমি জাস্ট প্রেসারের এফেক্টটাকে দেখো। effect of pressure in the mu versus T phase diagram। effect of pressure in the mu versus T phase diagram। দেখো, তোমার আমি অলরেডি করে রেখেছিলাম যে ডেল মিউ বাই ডেল পি এট কনস্ট্যান্ট টি, সেটা ছিল ভিবার, যে ভিবারটা গ্রেটার দেন 0 ফর পিওর সাবস্টেন্স। এটা তার মানে তুমি যদি এখানে ধরো ডি মিউটাকে লেখো, সেটা ভিবার ডিপি এবং একটা জিনিস এটা, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রেসার বাড়ালে কিন্তু কেমিক্যাল পটেনশিয়ালটা বাড়বে। এখান থেকে যেটা পরিষ্কার যে উইথ increase in pressure chemical potential must increase। এবারে দেখো খেয়াল করে, যদি তোমার প্রেসারের একটা স্পেসিফিক চেঞ্জ তুমি করো, ডিপি ধরো সেটা লিখছো বা ডেল্টা পি যাই বলো, তুমি যদি লেখো মানে এইটা, বা তুমি যদি এইটাকে এইরকম করে ভাবো, ডেল্টা মিউ ইকাল টু, তুমি ধরে নাও ভিভারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, এটা হলো ডেল্টা পি। তার মানে একটা গিভেন অ্যামাউন্টের প্রেসার যদি চেঞ্জ করি, কাট ক্ষেত্রে কেমিক্যাল পটেনশিয়াল কতটা বাড়বে সেটা নির্ভর করবে কিন্তু মোলার ভলিউমটা কতটা তার উপরে। এবারে দেখো, পরে নর্মাল লিকুইড
মোলার ভলিউম ফর দ্য ভেপারটা সবচেয়ে বেশি হয়, তারপরে লিকুইডের মোলার ভলিউম হয়, তারপরে সলিডের মোলার ভলিউম হয়। নর্মাল যে কোনো লিকুইডের ক্ষেত্রে এটা হয়। জলের ক্ষেত্রে কিন্তু এক্সেপশন আছে। তাহলে ফর নর্মাল লিকুইড, ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল ধরো কার্বন ডাইঅক্সাইডকে এক্সাম্পল হিসেবে বলছি, এটা। তাহলে মোলার ভলিউম ফর দ্য ভেপার ইজ গ্রেটার দ্যান মোলার ভলিউম ফর দ্য লিকুইড গ্রেটার দ্যান মোলার ভলিউম ফর দ্য সলিড, এইটা। তার মানে কোনো একটা গিভেন প্রেসার চেঞ্জের জন্য কেমিক্যাল পটেনশিয়ালের চেঞ্জটা ভেপারের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ডেল্টা মিউ ফর দ্য ভেপার মাস্ট বি গ্রেটার দ্যান ডেল্টা মিউ ফর দ্য লিকুইড, ইমপ্লাই করবে মাস্ট বি গ্রেটার দ্যান ডেল্টা মিউ ফর দ্য সলিড ফর এ পার্টিকুলার প্রেসার চেঞ্জ। তো পার্টিকুলার প্রেসার চেঞ্জের জন্য তোমার ভেপারের কেমিক্যাল পটেনশিয়ালের চেঞ্জটা সবচেয়ে বেশি হবে, তারপরে লিকুইড হবে, তারপরে সলিড হবে। আর ফর অ্যান অ্যাবনর্মাল লিকুইড সে ওয়াটার, মানে ওয়াটারটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, কিন্তু ওয়াটারটা অন্যান্য লিকুইডের ক্ষেত্রে কিন্তু আলাদা। তার ক্ষেত্রে কি হয় যে তোমরা জানো মোলার ভলিউম ফর দ্য ভেপার হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে কিন্তু মোলার ভলিউম ফর দ্য সলিড হয়, তারপরে মোলার ভলিউম ফর দ্য কিন্তু লিকুইড হয়। মানে মানে এটা তুমি জানো যে জলের থেকে বরফের মোলার ভলিউম হচ্ছে বেশি, সেই জন্যই তো তোমার জলেতে বরফ ভাসে, ঠিক আছে, মানে ডেনসিটিটা বরফের কম হয়, এটা। সেই পার্টিকুলার কেসে কিন্তু এই যে কেমিক্যাল পটেনশিয়ালের চেঞ্জটা ভেপারের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, তারপরে হচ্ছে তোমার সলিডের ক্ষেত্রে হবে, তারপরে হচ্ছে তোমার লিকুইডের ক্ষেত্রে হবে, ঠিক আছে। তাহলে এই এই অ্যানালিসিসটা তুমি বুঝতে পারলে তো, যে প্রেসার চেঞ্জ করলে কেমিক্যাল পটেনশিয়াল পাল্টাবে, প্রেসার বাড়ালে কেমিক্যাল পটেনশিয়াল বাড়বে, প্রেসার কমালে কেমিক্যাল পটেনশিয়ালটা কমবে, কারণ মোলার ভলিউমটা হচ্ছে এটা পজিটিভ কোয়ান্টিটি, এটা। এবারে কার ক্ষেত্রে কতটা বেশি বাড়বে বা কতটা কম বাড়বে, সেটা হচ্ছে ভেপারের ক্ষেত্রে সবসময় বেশি বাড়বে, আর নর্মাল লিকুইডের ক্ষেত্রে হচ্ছে ওই সলিড এবং লিকুইডের চেঞ্জটা তোমাকে খেয়াল রাখতে হবে। যে সলিডের ক্ষেত্রে, এই নর্মাল লিকুইডের ক্ষেত্রে জাস্ট কোনটা গিভেন প্রেসার চেঞ্জের জন্য ভেপারের কেমিক্যাল পটেনশিয়াল সবচেয়ে বেশি চেঞ্জ হবে, তারপরে লিকুইড হবে, তারপরে সলিড হবে। আর জলের ক্ষেত্রে হচ্ছে ভেপারের কেমিক্যাল পটেনশিয়াল সবচেয়ে বেশি হবে, তারপর সলিড হবে, তারপর লিকুইড হবে। এইটুকু জিনিস তোমাকে just মাথায় রাখতে হবে। আচ্ছা, এইটাকে মাথায় রেখে এবারে আমি ধরো তোমার ছবিটাকে এঁকে দেখাচ্ছি। হুম, দেখাবো না। এদিকে মিউ, এদিকে দেখো কি প্লট করছি। হ্যাঁ, দেখো সবাই ফলো করতে পারছো তো, বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ স্যার। এইটা দেখো, তাহলে মিউ ভার্সেস টি যখন তুমি এই ছবিটাকে আঁকছো, ধরো আমি প্রথমে এটা সলিড, এটা লিকুইড, এটা ভেপার আছে, ঠিক আছে। এটা এবং এই পুরো ব্যাপারটাই ধরো তুমি P1 প্রেসারে করলে। আচ্ছা, এবারে অন্য একটা প্রেসারে করছি, এখানে P2টা গ্রেটার দেন P1। আচ্ছা, এটা করছি কার জন্য? ধরো নর্মাল লিকুইডের জন্য। নর্মাল লিকুইড যেমন কার্বন ডাইঅক্সাইড বা এই ধরনের কার জন্য আমি ব্যাপারটা ব্যবহার করি। এবারে তুমি ধরো এটা বাড়ালে, এক সেকেন্ড, সলিড, লিকুইড, ভেপার। আচ্ছা, এবারে তুমি কি করলে না, প্রেসারটাকে বাড়ালে। তাহলে প্রেসার বাড়ালে কি হবে? সলিডের কেমিক্যাল পটেনশিয়াল বাড়বে, লিকুইডের কেমিক্যাল পটেনশিয়াল বাড়লো, আবার ধরো ভেপারের কেমিক্যাল পটেনশিয়ালও বাড়লো। তাহলে এখন নতুন অবস্থায় এটা সলিড হয়েছে,
এইটা এটা সলিড হয়েছে, এটা লিকুইড হয়েছে, এটা ভেপার হয়েছে, ঠিক আছে। এবার দেখো ওই প্রত্যেকেরই কিন্তু কেমিক্যাল পোটেনশিয়ালটা দেখো মানে মানে সলিডেরও কেমিক্যাল পোটেনশিয়াল বেড়েছে, লিকুইডে বেড়েছে, ভেপারেরও বেড়েছে। এবার নর্মাল লিকুইডের ক্ষেত্রে কি হচ্ছে, সলিডের কেমিক্যাল পোটেনশিয়ালটা কম বাড়বে, লিকুইডে তার থেকে বেশি বাড়বে, ভেপারে তার থেকে বেশি বাড়বে। এবং এর এফেক্টে কি হলো দেখো, যে যখন আচ্ছা এটা হচ্ছে পি2 প্রেসারে যেখানে পি2টা গ্রেটার দেন পি1। তাহলে প্রথমে তোমার এই ধরো ফ্রিজিং পয়েন্ট ছিল এইটা টিএফ স্টার, আর এইটা ছিল এটা তোমার বয়লিং পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এবারে তুমি যখন প্রেসারটাকে বাড়িয়ে দিয়েছো, এখন তারা কাট করছে কোথায়, এই পয়েন্টে কাট করছে। এখন ফ্রিজিং পয়েন্টে এটা হয়ে গেল, আর এখন বয়লিং পয়েন্টটা এটা হয়ে গেল, মানে যেখানে তোমার এই কেমিক্যাল পোটেনশিয়ালগুলো ইন্টারসেক্ট করছে সেটাই তো তোমার বয়লিং পয়েন্ট এটা হয়ে গেল। এবং তাতে কি হলো দেখো, দেখো ফ্রিজিং পয়েন্টটাও বেড়েছে, বয়লিং পয়েন্টটাও বেড়েছে। ফ্রিজিং পয়েন্টের চেঞ্জ দেখো ডেল্টা টি এফ বলো, বয়লিং পয়েন্টের চেঞ্জ দেখো ডেল্টা টি বি বলো, তাহলে ফ্রিজিং পয়েন্টে বেড়েছে, বয়লিং পয়েন্টও বেড়েছে। এবং ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন বয়লিং পয়েন্ট সেটা তোমার ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ফ্রিজিং পয়েন্টের থেকে বেশি হচ্ছে। তাহলে উইথ ইনক্রিজ ইন প্রেসার কি হলো দেখো, তাহলে ফর নর্মাল লিকুইড উইথ ইনক্রিজ ইন প্রেসার কি হলো, এক নম্বর হচ্ছে ফ্রিজিং পয়েন্ট ইনক্রিজেস, বয়লিং পয়েন্ট ইনক্রিজেস। কিন্তু এই বয়লিং পয়েন্টের যে চেঞ্জটা সেটা ফ্রিজিং পয়েন্টের যে চেঞ্জ তার থেকে বেশি হচ্ছে। আচ্ছা এবারে দেখো ফ্রিজিং পয়েন্ট যদি বেড়ে যায় তাহলে স্টেবিলিটি রিজিয়ন ফর সলিড ইনক্রিজ করছে, মানে সলিড এখন আরেকটু বেশি প্রেসার রিজিয়নে স্টেবল থাকবে। তাহলে স্টেবিলিটি রিজিয়ন অফ সলিড ইনক্রিজ করেছে। লিকুইডেরও দেখো ফ্রিজিং পয়েন্ট যত বেড়েছে, বয়লিং পয়েন্ট যদি অনেক বেশি বেড়ে যায়, এখন টি এফ এবং টিবির মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি বেড়ে গেল, সেই জন্য লিকুইডের স্টেবিলিটি রিজিয়নটা বেড়েছে, স্টেবিলিটি রিজিয়ন অফ লিকুইড সেটাও ইনক্রিজ করেছে। আর স্টেবিলিটি রিজিয়ন অফ ভেপার সেটা কিন্তু ডিক্রিজ করলো। দেখো এই যে বয়লিং পয়েন্ট বেড়ে গেল, মানে আগে তোমার এই এই টিবি স্টারের থেকে বেশি টেম্পারেচারে থাকলে ভেপার স্টেবল হতো, এখন কিন্তু টিবির থেকে বেশি টেম্পারেচারে থাকলে সে ভেপার স্টেবল হবে। তো দেখো এই চেঞ্জগুলো তুমি দেখতে পেলে, এটা নর্মাল লিকুইডের ক্ষেত্রে। আচ্ছা জলের ক্ষেত্রে তফাৎটা কি, এদিকে মিউ এদিকে টি তুমি প্লট করছো, এটা অ্যাবনর্মাল লিকুইড না করে ফর ওয়াটার একদম স্পেসিফিক্যালি লিখছি। ছিল সলিড লিকুইড ভেপার পি1 প্রেসারে, পি2টা গ্রেটার দেন পি1 আমি পরে করব। এইটা হচ্ছে তোমার ফ্রিজিং পয়েন্ট ছিল, এইটা তোমার বয়লিং পয়েন্ট ছিল। তুমি প্রেসার বাড়িয়ে দিলে,
লিকুইডটা সামান্য বাড়লো, সলিডটা তার থেকে বেশি বাড়বে, আর ভেপারটা তো অনেক বেশি বাড়বে। ঠিক আছে, এখন এইটা সলিড, এটা লিকুইড, এটা ভেপার। খেয়াল করে দেখো যে এখন সলিড লিকুইড ইন্টারসেক্ট করছে এই পয়েন্টটা, তাহলে এইটা হচ্ছে এখন ফ্রিজিং পয়েন্ট হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো ফ্রিজিং পয়েন্টটা কিন্তু তোমার ডিক্রিজ হলো। ঠিক আছে, এবং এই যে ম্যাগনিটিউডটা, এই ম্যাগনিটিউড ধরো ডেল্টা টিএফ বলে ম্যাগনিটিউডটা। আর বয়লিং পয়েন্টটা কি হয়েছে, প্রেশারটা P2, বয়লিং পয়েন্টটা এখন এইটা হয়ে গেছে। দেখো বয়লিং পয়েন্টটা কিন্তু যা ছিল তার তুলনায় বেড়ে গেল, এবং এই চেঞ্জটা ধরে না ডেল্টা টিবি, এই ম্যাগনিটিউডটা। তাহলে এই যে তুমি ছবিটা দেখলে, সেই ছবিতে যদি জলের ক্ষেত্রে দেখো তাহলে কি হলো, ফর ওয়াটার উইথ ইনক্রিজ ইন প্রেশার কি হয়েছে, ফ্রিজিং পয়েন্ট এখন কিন্তু ডিক্রিজ করে গেছে, ডিক্রিজে। বয়লিং পয়েন্টটা ইনক্রিজ করেছে, কিন্তু ওইটা একই আছে যে তোমার বয়লিং পয়েন্টের চেঞ্জটা, সেটা যে ফ্রিজিং পয়েন্টের যে চেঞ্জ তার থেকে অনেক বেশি হবে এটা। আচ্ছা, আর অবভিয়াসলি স্টেবিলিটি রিজিয়ন অফ সলিড এখন ডিক্রিজ করে গেছে, স্টেবিলিটি রিজিয়ন অফ লিকুইড সেটা ইনক্রিজ করছে, আর স্টেবিলিটি রিজিয়ন অফ ভেপার সেটা আবার তোমার ডিক্রিজ করেছে। তো দেখো প্রেসার বাড়ালে নর্মাল লিকুইড এবং জল তাদের ক্ষেত্রে কি টাইপের চেঞ্জ হচ্ছে তুমি দেখতে পেলে। ঠিক আছে, পরিষ্কার তো? আচ্ছা, এবারে প্রেসার বাড়ালে যদি এই এফেক্টটা হয়, প্রেসার কমানোর এফেক্টটা তোমার কিছুই না, মানে জাস্ট তুমি এই ছবি, এই একই ছবি দিয়ে তোমার চলে যাবে। তোমার যেটা করতে হচ্ছে যে তুমি ধরো এই শুধু উপরের যে সবুজ লাইনগুলো সেগুলো P1 প্রেসারে ধরো, আর কালো লাইনগুলো P2 প্রেসারে ধরো, যেখানে P2টা লেস দ্যান P1। তাহলে এখানে প্রেসার বাড়ানোর যে এফেক্টগুলো হবে, প্রেসার কমানোর জন্য এফেক্টগুলো এক্স্যাক্টলি তার অপোজিট গুলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এফেক্ট অফ ডিক্রিজ ইন প্রেসার, এফেক্ট অফ ডিক্রিজ ইন প্রেসার, এটা আমি তোমাকে জাস্ট ওই ছবিগুলো আমি হোমওয়ার্ক হিসেবে তোমায় দিয়ে দিলাম। আমি আমি ডিক্রিজ ইন প্রেসারের যে জায়গাটা এইখান থেকে বোঝা যাচ্ছে না সেই পার্টটা আমি শুধু আলোচনা করব। কিন্তু এমনিতে জাস্ট নর্মাল যদি সামান্য প্রেসার ডিক্রিজ করো, তাহলে তুমি ভাবো না, জাস্ট জাস্ট খেয়াল করে দেখো যে তুমি P2 থেকে, মানে P2টাকে P1 ভাবো ইনিশিয়াল প্রেসার, আর P1টাকে P2 ভাবো, তাহলে প্রেসারটা কমে গেল। তো এখানেও ঠিক একই রকম করে তুমি জাস্ট P2টা লেস দ্যান P1 তুমি লিখে ফেলতে পারলে। তাহলে যেটা যা যা হয়েছিল জাস্ট উল্টো উল্টো এফেক্ট হবে, সেইটা তোমার কেমন হবে তুমি নিজের পরিষ্কারভাবে লিখে নিতে পারবে। এইটা তোমাকে আমি একটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। জাস্ট ওই একই ছবি তুমি আঁকবে, এঁকে তুমি ব্যাপারটাকে দেখাবে। কিন্তু আমি যেটা একটা এক্সট্রা যে ফিচারটা সেইটা আমি একটুখানি দেখতে চাইছি। ধরো এদিকে তুমি মিউ প্লট করছো, এদিকে টেম্পারেচার প্লট করছো, এই যে তোমার সলিড, লিকুইড, এই যে ভেপার, এটা কোনটা গিভেন প্রেসার। ধরো ফর দ্য টাইম বিং তুমি নর্মাল লিকুইডের কথাই বলছো। নর্মাল লিকুইডের ক্ষেত্রে তুমি প্রেসার ধরো কমাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, প্রেসার কমালে সলিডে কেমিক্যাল পটেনশিয়াল কমছে, লিকুইডও কমবে, আর ভেপারও কমবে, তাই তো? এবার আমি কি করছি যে প্রেসারটাকে আমি এমনভাবে কমাচ্ছি, অনেকটা বেশি প্রেসার কমালাম, যাতে করে সলিডটা ধরো কথার কথা বলছি এই জায়গায় চলে এসছে, লিকুইডটা
এই জায়গায় এসছে, সলিডটা এই জায়গায় এসে গেছে, লিকুইডটা এই জায়গায় এসছে। এবারে ভেপারের তো কেমিক্যাল পটেনশিয়াল অনেক র্যাপিডলি কমছে, ভেপারের কেমিক্যাল পটেনশিয়াল ধরো কমে একদম তোমার এই জায়গায় চলে এসছে, এটা হচ্ছে ভেপার। তার মানে প্রেশারটা অনেকটা কমিয়েছো তুমি। প্রেশার ইজ decreased in a very large extent. প্রেশারটা তুমি অনেকটা বেশি কমিয়ে ফেলেছো, এমনভাবে কমিয়েছো যাতে করে এই হচ্ছে সলিড, এই হচ্ছে লিকুইড, এই হচ্ছে ভেপার, এই তিনটে লাইন তুমি পেয়ে গেছো। এটা হচ্ছে সলিড, এটা ভেপার, এটা হচ্ছে তোমার লিকুইড। এটা এবার তুমি খেয়াল করে দেখো, যদি এরকম সিচুয়েশন হয় তাহলে এই যে করসপন্ডিং একটা টেম্পারেচার, এই টেম্পারেচার আমি টিএস ধরে নাম দিচ্ছি, টিএস নাম দিচ্ছি। খেয়াল করে দেখো যে হোয়েন টিটা লেস দ্যান টিএস, দেন chemical potential of solid is minimum and hence solid phase is stable। আর যখনই টিটা গ্রেটার দ্যান টিএস হয়ে গেল, দেখো কি হচ্ছে, মানে এমনিতে কি ছিল না, আমি আগের সিচুয়েশনগুলোতে যে একটা সার্টেন টেম্পারেচার ফ্রিজিং পয়েন্ট, তার বাঁদিকে ছিল হচ্ছে সলিড স্টেবল, আর টি বি এফ থেকে টি বি এই রিজিয়নের মধ্যে লিকুইড স্টেবল ছিল। কিন্তু এখন খেয়াল করে দেখো যে এই যে টেম্পারেচার যেটা বলে কি তার দিক থেকে মানে টিএস এর থেকে বেশি টেম্পারেচারে চলে গেলেই কিন্তু এই হচ্ছে সলিডের লাইন, এই হচ্ছে লিকুইডের লাইন, এই হচ্ছে ভেপারের লাইন। তাহলে কার কেমিক্যাল পটেনশিয়াল সবচেয়ে কম? ভেপারের কেমিক্যাল পটেনশিয়ালটা কম। তাহলে যখন টিটা গ্রেটার দ্যান টিএস, দেন chemical potential of vapor is minimum and hence vapor phase is stable, vapor phase is stable। তাহলে দেখো, তাহলে এখন আবার একটা মজার সিচুয়েশন হয়ে গেল, যদি প্রচন্ড লো প্রেসারে তুমি চলে এসো, মানে এই 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 যে সবুজটা হচ্ছে ভেরি লো প্রেসারে, মানে এইটা যদি প্রেসারটা তোমার P1 বলো, এইটা হচ্ছে প্রেসার P2 তে, যেখানে P2টা বেসিক্যালি মাঝ লেস দ্যান P1 এরকম আর কি। যদি প্রচন্ড লো প্রেসারে তুমি আসো তাহলে একটা সার্টেন টেম্পারেচারে টিএস, তার থেকে কম টেম্পারেচার থাকলে সলিড স্টেবল, তার থেকে বেশি টেম্পারেচারে থাকলে হচ্ছে তোমার ভেপার স্টেবল। এবং খেয়াল করে দেখো অ্যাট টি ইকুয়াল টু টিএস কি হচ্ছে, কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য সলিড ইজ ইকুয়াল টু কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য ভেপার হচ্ছে। তাহলে কি হবে, দেন সলিডের সঙ্গে ভেপার ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশড। সলিডের সঙ্গে ভেপারের ইকুইলিব্রিয়াম তোমার এস্টাবলিশড হচ্ছে, আর সলিড ফেজ, সলিড অ্যান্ড ভেপার ফেজ কোএক্সিস্ট করছে, সলিড এবং ভেপার তারা কোএক্সিস্ট করছে। তাহলে এই যে টেম্পারেচারটা, এই টিএস ইজ কল্ড তা, এটা তুমি দেখো এটা পিওর সাবস্টেন্স বলে তুমি টিএসটাকে টিএস স্টার লিখতে পারো, হ্যাঁ, পিওর সাবস্টেন্সের জন্য করছি বলে। টিএস স্টারটা ইজ কল্ড দ্য সাবলিমেশন টেম্পারেচার। এই প্রসেসটা হচ্ছে সাবলিমেশন, এবং এটা হচ্ছে তোমার সাবলিমেশন টেম্পারেচার। তাহলে দেখো, তাহলে এই যে আমার একটা ছবিতে সলিড লিকুইড, লিকুইড ভেপার এবং সলিড ভেপার তিনটে ইকুইলিব্রিয়াম তুমি দেখাতে পারছো না, তাহলে আগের ছবিটাতে তুমি একবারেই সলিড লিকুইড, লিকুইড ভেপার এই দুটো ইকুইলিব্রিয়াম দেখিয়ে দিতে পারছো, কিন্তু সলিড ভেপার ইকুইলিব্রিয়ামটা দেখাতে গেলে তোমাকে কিন্তু একটা স্পেশাল কেস আসতে হবে, যখন প্রেশারটা অনেকটা কম, তখনই কেবলমাত্র সলিড লিকুইডে কনভার্টেড না হয়ে সলিড সরাসরি ভেপারে কনভার্টেড হয়, যে প্রসেসটা হচ্ছে সাবলিমেশন। এবং যে টেম্পারেচার এটা হচ্ছে দিস ইজ দ্য সাবলিমেশন টেম্পারেচার। তা বুঝতে পারলে সাবলিমেশনটা কেমন করে হলো? ঠিক আছে।
ঠিক আছে, সাবলিমেশনটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, হোমওয়ার্ক তোমাকে দিচ্ছি। এই এই মানে মানে সাবলিমেশন ফর অ্যাবনর্মাল লিকুইড, যেমন জল, তার জন্য তুমি ছবিটাকে আঁকবে। হ্যাঁ, মানে কিছুই না, একদম একই ছবি, শুধু সলিডটাকে তুমি বেশি কমাবে, লিকুইডটাকে কম কমাবে, আর ভেপারটাকে তুমি বেশি কমিয়ে এর বাঁদিকে তুমি নিয়ে চলে আসবে, একদম একই রকম। শুধু এই যে সলিডটাকে তুমি একটুখানি বেশি নিচে রাখলে আর লিকুইডটাকে একটু কম নিচে রাখলে, তাহলে তার মতো করে যে ছবিটা হবে সেই ছবিটাকে তুমি এঁকে ফেলবে। ঠিক আছে, এটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। তা বুঝতে পারছো তো কি করতে হবে? কোনো তফাৎই নেই, শুধু সলিডটা যতটা, এখানে সলিডের থেকে লিকুইডটাকে বেশি নামিয়েছি, তো এখানে লিকুইডের থেকে সলিডটাকে তুমি জাস্ট বেশি নামাবে, বাকি সবকিছু কিন্তু একই রকম। নেক্সট দেখো, একটা স্পেশাল কেস। আমি না হয় নর্মাল লিকুইডের ক্ষেত্রেই বলছি। আচ্ছা দেখো, এইখানে কি করেছো, তুমি একটা বেশি প্রেসার যখন করেছিলে তখন সলিড লিকুইড ভেপার তার লাইনগুলো তুমি দেখেছো, প্রেসারটা অনেকটা বেশি কমিয়ে দিয়েছো, কমিয়ে এমনভাবে দিয়েছো যে তোমার এই যে লিকুইড লাইনটাকে ক্রস করে ভেপারের লাইনটা চলে এসেছে, যাতে করে সলিড এবং ভেপার ডিরেক্টলি ইন্টারসেক্ট করতে পেরেছে। এবারে এবার একটা স্পেসিফিক কেসে এমন হলো যে এই যে সলিডের লাইনটা আছে, এই যে লিকুইডের লাইনটা আছে, আর ধরো এই যে ভেপারের লাইনটা আছে, হ্যাঁ, এই সলিডের লাইন, এই তো তোমার লিকুইডের লাইন, আর এই যে ভেপারের লাইন ধরো একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করছে, এই সলিড এই লিকুইডের ভেপার, মানে কিছুই না, তুমি জাস্ট সলিড লিকুইড ভেপার যেমন ছবি এঁকেছিলে, এবার তুমি প্রেসারটাকে কমাচ্ছ 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 কমাচ্ছ, অনেক বেশি প্রেসার কমিয়ে দিলে তোমার ভেপারটা একদম জাস্ট লিকুইডটাকে ক্রস করে চলে গেল। আমি ক্রস করতে দিচ্ছি না, এটা করছি যে এমন একটা পার্টিকুলার প্রেসার করলাম, মানে একদম একদম একটা পার্টিকুলার প্রেসার আর কি, সেই প্রেসারটার নাম দিচ্ছি ধরে নাও পি ট্রিপল। একটা একটা স্পেসিফিক প্রেসারে, মানে পি কল টু যখন পি ট্রিপল হচ্ছে, তখন এরকম সিচুয়েশন হলো যে মিউ ভার্সেস টি যে ফেজ ডায়াগ্রাম, তাতে তিনটে জাস্ট কার্ভ একটা পার্টিকুলার পয়েন্টে কাট করলো। এই যে করসপন্ডিং একটা পার্টিকুলার টেম্পারেচার আছে, এই টেম্পারেচার তো নাম দিচ্ছি আমি টি ট্রিপল, তোমার নাম দিচ্ছি। তার মানে কি হচ্ছে যে হোয়েন পি ইকুয়াল টু পি ট্রিপল and P equal to T triple, then কি হচ্ছে দেখো, chemical potential for the solid, chemical potential for the liquid phase, আর chemical potential for the vapor phase, এই তিনটাতে কিন্তু তোমার সমান হয়ে গেল। যখন P equal to P triple তখন এবং T equal to T triple, তখন এই তিনটে chemical potential দেখো তোমার এক্স্যাক্টলি সমান হয়ে যাচ্ছে। তখন কি হবে, then all the three phases coexist and they are in mutual equilibrium. They are in mutual equilibrium, ঠিক আছে? তারা মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে থাকছে। তাহলে তাহলে এই যে পার্টিকুলার ইকুইলিব্রিয়ামটা সলিডের সঙ্গে লিকুইডের আর ভেপারের ইকুইলিব্রিয়ামটা পুরো চলে এসেছে। তাহলে দিস পার্টিকুলার পয়েন্ট is called the ট্রিপল পয়েন্ট। এই পার্টিকুলার কেসের নাম্বার অফ কম্পোনেন্ট হচ্ছে তোমার একটা, তিনটে ফেজ ইকুইলিব্রিয়েট করলে তাহলে ডিগ্রিতে পেলাম এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু যদি তুমি করো, 1 মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল টু 0 হলো, তাহলে দিস ইজ অ্যান ইনভেরিয়েন্ট পয়েন্ট। দিস ইজ অ্যান এটা কিন্তু একটা ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। হ্যাঁ, দিস ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট পয়েন্ট।
ঠিক আছে? মানে ইনভ্যারিয়েন্ট পয়েন্ট মানে তুমি কাউকে চেঞ্জ করতে পারবে না, মানে এখানে টেম্পারেচার প্রেশার দুটোই কিন্তু ফিক্সড হয়ে গেছে। আগের ক্ষেত্রগুলোতে তুমি কিন্তু মানে পরিষ্কার থাকে এইখানে যেমন হচ্ছিল যে তুমি প্রেশারটাকে অন্য কিছু করলে তোমার টেম্পারেচারটা তার মতো করে চেঞ্জ হয়ে গেল, প্রেশার চেঞ্জ করলে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে বা টেম্পারেচার চেঞ্জ করলে প্রেশার চেঞ্জ হয়ে যাবে, এগুলো হবে। কিন্তু এই পার্টিকুলার কেসে যখন তোমার এই তিনটে ফেজ একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে গেছে, তখন একটা স্পেসিফিক প্রেশার লাগবে কিন্তু, আর স্পেসিফিক তোমার টেম্পারেচার লাগবে। সেখানে এই পয়েন্টটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইনভেরিয়েন্ট পয়েন্ট, ট্রিপল পয়েন্ট দেন ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। এবারে তুমি যদি ধরো ফর কার্বন ডাইঅক্সাইড, ট্রিপল পয়েন্ট প্রেশার এবং ট্রিপল পয়েন্ট টেম্পারেচার এই দুটো একদম তোমার স্পেসিফিক ভ্যালু। দেখো ট্রিপল পয়েন্ট প্রেশারটা হচ্ছে তোমার প্রেশারটা হয় হচ্ছে 5.2 অ্যাটমসফিয়ার, আর টেম্পারেচারটা হয় হচ্ছে তোমার 216.6 কেলভিন। এটা হচ্ছে ট্রিপল পয়েন্ট। আর জলের ক্ষেত্রে যেটা হচ্ছিল ট্রিপল পয়েন্ট 4.58 টর ছিল, এত কম। আচ্ছা 0.0098 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। তোমার ট্রিপল পয়েন্ট মানে ট্রিপল পয়েন্ট যখন বলবে, ট্রিপল পয়েন্ট বলার সময় কিন্তু তোমাকে ওইটাকে মাথায় রাখতে হবে, একদম স্পেসিফিক টেম্পারেচার স্পেসিফিক প্রেশার তোমাকে কিন্তু বলে দিতে হচ্ছে। একটা পার্টিকুলার টেম্পারেচার পার্টিকুলার প্রেশার, এটা কিন্তু তোমাকে জাস্ট বলে দিতে হচ্ছে। তা দেখো, তাহলে আমরা একটা ছবিতে বুঝতে পারলাম না, কিন্তু দু তিনটে ছবি নিয়ে আমি জাস্ট বিভিন্ন ফেজগুলো, সলিড লিকুইড ভেপার, তাদের পারস্পরিক ইকুইলিব্রিয়াম, সরি প্রথমে হচ্ছে তাদের স্টেবিলিটি রিজিয়ান, তাদের পারস্পরিক ইকুইলিব্রিয়াম, সবটা আমি বোঝাতে পারলাম, একটা ছবিতে বোঝাতে পারলাম না, মানে একাধিক ছবি লাগলো, কিন্তু আমি সেটা দেখতে পেলাম। এবং প্রেশার বাড়ালে তার কি এফেক্ট হচ্ছে ফ্রিজিং পয়েন্ট বয়লিং পয়েন্টে, প্রেশার কমালে তার কি এফেক্ট হচ্ছে। এই যে যেমন এখানে ধরো এই নর্মাল লিকুইডের এই জলের ক্ষেত্রে তোমার বেশি মনে থাকবে, জলের ক্ষেত্রে যখন প্রেশার বাড়ানো হলো তুমি কি দেখতে পেলে, প্রেশার বাড়ালে হচ্ছে ফ্রিজিং পয়েন্টটা কমছে কিন্তু বয়লিং পয়েন্টটা বেড়ে গেছে। এই যে প্রেশার বাড়ালে যে বয়লিং পয়েন্টটা বেড়ে যায়, এই এফেক্টটা তুমি প্রেশার কুকারের মধ্যে দেখেছো। আর প্রেশার কুকারে তো তাই হয়, লিকুইডটা ভেপোরাইজ হচ্ছে, ভেপারটা তুমি বেরোতে দিচ্ছ না, মানে কি লিকুইডের উপর তোমার প্রেশারটা বেড়ে গেল। প্রেশার যখন বেড়ে যাচ্ছে তোমার দেখো বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছে, তাহলে বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছে বলে জিনিসপত্র তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছে, সেটা তুমি দেখেছো। হুম। আচ্ছা এবারে তুমি যদি প্রেশারটাকে বাড়িয়ে দাও, প্রেশারটা বাড়িয়ে দিলে কি হয়, দুটো বরফের টুকরো নাও, প্রেশারটা তুমি জাস্ট বাড়িয়ে দিলে, বাড়িয়ে দেওয়ার পরে কি হচ্ছে, প্রেশারটাকে বাড়িয়ে দিলে দেখো ধরো তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার বরফটা ছিল, প্রেশারটা যখন বাড়িয়ে দিলে তোমার ফ্রিজিং পয়েন্টটা কমে গেল। ফ্রিজিং পয়েন্ট যদি কমে যায়, এখন হয়তো কথা বলছে যে -1 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ফ্রিজিং পয়েন্ট হয়ে গেছে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা -1 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি যেহেতু, সলিডটা কি করছে, লিকুইফাই করে যাচ্ছে। আবার প্রেশারটাকে তখন রিল্যাক্স করে দিচ্ছ, প্রেশারটা কমিয়ে দিচ্ছ, তখন কি হচ্ছে না সেই লিকুইডটা একসাথে আবার জমে যাচ্ছে। দেখি দুটো বরফের টুকরো নিয়ে তুমি জাস্ট জোরে প্রেশার দিয়ে তারপর প্রেশারটাকে তুমি রিল্যাক্স করে দাও, তাহলে বরফের টুকরোগুলো জুড়ে যায়। কেন জুড়ে যায় তুমি দেখো এই প্রেশারের এফেক্ট অন দ্য ফ্রিজিং পয়েন্ট, সেখান থেকে তুমি বুঝতে পারছো। আর প্রেশার কুকারে বয়লিং পয়েন্টের গল্প তো বললাম। এখানে দেখো প্রেশার বাড়ালে যদি বয়লিং পয়েন্ট বাড়ে, তাহলে প্রেশার কমালে বয়লিং পয়েন্ট কমবে। দার্জিলিং বা ইত্যাদিতে জল দেখবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটছে না, সেইখানে নর্মাল খাবার দাবার সহজে তোমার সেদ্ধ হতে চাইছে না। হ্যাঁ, সেখানে ওই পার্টিকুলার দার্জিলিং বা এই ধরনের জায়গাতে প্রেশার কুকার ব্যবহার করাটা প্রায় এসেন্সিয়ালের পর্যায়ে পড়ে আর কি এটা। ঠিক আছে? তো দেখো মোটামুটিভাবে আমাদের এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসপত্রগুলো আমি জানি, এই তোমার থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু সেই জিনিসপত্রগুলো তুমি দেখতে পাচ্ছ। হুম, ঠিক আছে? হলো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে এই যে মিউ টি ফেজ ডায়াগ্রাম যে তুমি আঁকলে, তার যে মেজর ডিসঅ্যাডভান্টেজটা কি দেখো? তাহলে ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং মিউ টি ফেজ ডায়াগ্রাম।
এটা কি? আচ্ছা, 1 নম্বর হচ্ছে দেখো যে মিউটি ফেজ ডায়াগ্রাম জানতে গেলে কতগুলো বিভিন্ন টেম্পারেচারে তোমাকে কেমিক্যাল পটেনশিয়াল জানতে হবে। কেমিক্যাল পটেনশিয়াল ডিরেক্টলি জানা বা ডিরেক্টলি মাপাটা কিন্তু একটা কঠিন কাজ। তুমি প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম যখন তুমি আঁকবে তখন প্রেসার এবং টেম্পারেচারটাকে মাপা বা কন্ট্রোল করা অনেক সহজ, কিন্তু কেমিক্যাল পটেনশিয়ালকে মাপা বা কন্ট্রোল করা কিন্তু কম্পারেটিভলি অনেক কঠিন। তাহলে কেমিক্যাল পটেনশিয়াল এইভাবে লিখি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেজার chemical potential at various different temperature। এটা মাপা একটা ঝামেলার ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে যে টু শো দ্য stability region of all phases and their equilibrium, we have to draw more than one mu versus T phase diagram। তুমি একটা ছবিতে 3টে ফেজের স্টেবিলিটি রিজিয়ন দেখিয়ে দিতে পারলে, ফ্রিজিং পয়েন্ট দেখাতে পারলে, বয়লিং পয়েন্ট দেখাতে পারলে, সাবলিমেশন দেখাতে গেলে অন্য একটা পার্টিকুলার ছবি তোমাকে আঁকতেই হবে। যদি ট্রিপল পয়েন্ট দেখাতে হয় সেটা আরেকটা ছবি তোমাকে আঁকতে হবে। একটা ছবিতে কিন্তু সবটা দেখাতে পারছো না, সেটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। তো ওয়ে আউটটা কি, উপায়টা কি? ওয়ে আউট হচ্ছে ড্র দ্য পি ভার্সেস টি ফেজ ডায়াগ্রাম। প্রেসার টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম দিয়ে তুমি যদি করো তাহলে কিন্তু দেখবে সবকিছু তুমি ঠিক করে করতে পারবে। তাহলে আমরা এই পরের ক্লাসে আজকে আর যা আমি সময়টা দেখছিলাম, যা সময় আছে তাতে শুরু করে লাভ নেই, কারণ পুরো জিনিসটাকে কভার করার দরকার আছে। তো আমরা এই পিটি ফেজ ডায়াগ্রাম এই রিলেটেড জিনিসপত্রগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। তাহলে নেক্সট ক্লাসে আমাদের উদ্দেশ্য কি হবে? পিটি ফেজ ডায়াগ্রাম পরে পিওর সাবস্টেন্স। আচ্ছা, এর জন্য তোমাকে যেটা প্রথমেই করতে হবে, ক্ল্যাপেরন ইকুয়েশন করতে হবে, এবং এটা একটা স্পেশাল কেসে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন দিয়ে দেবে। ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনটা অত ইম্পর্টেন্ট হবে না, আর ক্ল্যাপেরন ইকুয়েশনটা বেশি ইম্পর্টেন্ট। আর ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনটা আসলে দরকার পড়ে অন্য একটা কারণে। এখান থেকে তুমি ভ্যান ডপ ইকুয়েশনগুলোকে বের করতে পারা যায় আর কি, সেগুলো একটা দেখার দরকার আছে। এবার এই ডায়াগ্রামগুলো এবং এই মানে ক্ল্যাপেরন ইকুয়েশন, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন অনেকগুলো মেথড হয়তো আমি ডিরাইভ করবো, কিন্তু মোস্ট কমন যেগুলো সেগুলি এখানে করব। করে তারপরে ক্ল্যাপেরন ইকুয়েশনটাকে কাজে লাগাবো তোমার এই পিটি ফেজ ডায়াগ্রাম আঁকতে। পিটি ফেজ ডায়াগ্রাম আঁকতে আমি এটাকে তোমার কাজে লাগাবো, এবং এইখান থেকে তোমার 3টে ফেজ ডায়াগ্রাম দরকার। একটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম মানে পিটি ফেজ ডায়াগ্রাম ফর একটা নর্মাল লিকুইড কার্বন ডাইঅক্সাইডের জন্য করব, একটা অ্যাবনর্মাল লিকুইড জলের জন্য করব, আর একটা হচ্ছে তোমার সালফারের জন্য করব। কার্বন ডাইঅক্সাইড বা জলের থেকে সালফার থেকে একটা তফাৎ, সেটা হচ্ছে সালফারের নাম্বার অফ ফেজের সংখ্যা কিন্তু বেশি। এখানে দুটো তোমার স্টেবল ফেজ আছে, সরি দুটো সলিড ফেজ আছে। মানে কার্বন ডাইঅক্সাইড বা জলের ক্ষেত্রে সলিড লিকুইড ভেপার 3টে ফেজই যথেষ্ট, কিন্তু সালফারের ক্ষেত্রে রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার, লিকুইড সালফার, ভেপার সালফার, এই 4টে আছে। সেখানে এই দেখতে পাবে। তাহলে পরের ক্লাসে আমরা এই পুরো জিনিসটাকে করে ফেলতে পারবো।
আমাদের আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। এন্ড অফ লেকচার 2। বলো তোমাদের কি অসুবিধা হবে? হুম হুম। চলে গেছে না, দেখো দেখেছো?